রেকিটা ঠিক কি? রে হচ্ছে ইউনিভার্সাল লাইট, কি হচ্ছে তুমি নিজে। জাপানের একজন মানুষ এসে রেকি শেখাচ্ছেন আর মহাদেবের দেশে আমরা বসে রয়েছি। একদম আমরা বসে রয়েছে, আমরা কিন্তু জানিই না। আর এখন তো 3 দিনের ক্লাসে রেকি শেখা যাচ্ছে। এটাতেই না আমার আপত্তি, জানো তো। এতটা ইজি যে তুমি একটা ব্রহ্মাণ্ডের সমস্ত কোর অ্যান্ড কোর তুমি ডিকোড করবে 3 দিনে। স্টপ স্টপ স্টপ। হর হর মহাদেব, শো মি ইওর ইয়েস সাইন। একদম সত্যি কথা হচ্ছে, মাইন্ড ক্যান ডু এনিথিং। তোমার সাবকনশিয়াস মাইন্ডই তোমাকে রেগুলেট করে। নেগেটিভই শুনছি, নেগেটিভই বলছি, তো আমার লাইফে নেগেটিভিটি আসবেই আসবে, এটা কেউ আটকাতে পারে না। তুমি যে জলটা খাচ্ছ, এই জল কিন্তু সব কথা শোনে। তুমি যা ভাইব্রেশন দেবে তোমার কাছে ঠিক বাউন্স ব্যাকে তাই আসবে। তুমি 2 টাকা নাও, 200 টাকা নাও আর 2000 টাকা নাও, তো তুমি তো টাকাটা নিচ্ছ। কোয়েশ্চেন করলে এত রাগ কিসের? এনার্জিকে যদি বুঝতে হয় তাহলে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হয়। তোমার লাইফে মেইন প্রবলেম তোমার ফুড। এত অ্যাঙ্গার ইস্যু কিসের জন্য? রেকি আমাদের লাইফে কি কিভাবে হেল্প করতে পারে? রেকি তোমাকে জীবনে অ্যাকচুয়াল কিভাবে বেঁচে থাকতে হয় সেটা শেখায়। তো আমাদের হাতের মধ্যে এমন কি আছে যে আমরা টাচ করে কাউকে ভালো করে ফেলবো? হাতটার দিকে তাকিয়ে ফিল করো যে তোমার দুটো গ্যাপের মাঝখানে একটা হোয়াইট লাইট। আমার প্রেজেন্সটা যেখানে যাবে সেখানে যদি সবাই হ্যাপি হয় আর সবাই যদি আমাকে পছন্দ করে, দ্যাট ইজ কল হিলিং। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন রেকি গ্র্যান্ডমাস্টার নম্রতা মজুমদার। এই পডকাস্টে আমরা আলোচনা করেছি রেকি এবং এনার্জি হিলিং নিয়ে। এই এনার্জি হিলিং আমাদের ঠিক কী কীভাবে হেল্প করতে পারে তা নিয়ে তো কথা হয়েইছে। এছাড়া অনেক রকম সমস্যার সমাধান কিভাবে করা যায় তা নিয়েও আমরা ডিটেলে আলোচনা করেছি। সঙ্গে থাকুন। সঙ্গে সঙ্গীতায় তোমাকে স্বাগত। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর আজকে খুব সুন্দর একটা সাবজেক্ট নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব, তাই তো? একদম রেকি। একদম। আমাকে প্রথমে বলো, রেকিটা ঠিক কি? রেকি সম্বন্ধে আমরা প্রচুর শুনেছি, কিন্তু রেকি নিয়ে খুব ডিটেলে মানুষ কথা বলে না। আচ্ছা, রেকি নামটা কোথা থেকে এসছে আগে আমরা সেটা জানি। একদম একদম। আর রেকি নামটা এসছে ডক্টর মেকাউসুই থেকে। উনি নামটা অনেক দিন পরে পেয়েছেন, কিন্তু এই যে এনার্জি, রেকি মানে আমি যতটুকু জানি আমার বিদ্যা অনুযায়ী, রে কি, রে হচ্ছে ইউনিভার্সাল লাইট, কি হচ্ছে তুমি নিজে। যেই ইউনিভার্সাল লাইটকে তুমি তোমার মধ্যে চ্যানেলাইজ করছো, এটা উনি কোথা থেকে পেয়েছেন? এটা কি সত্যি জাপান থেকেই পেয়েছেন? অফকোর্স নট। উনি যখন প্রথম কিছু অ্যাক্টিভিটি বুঝতে পারেন, যখন 369 টেসলার এত কিছু বেরোচ্ছে, উনি এত কিছু লেখালেখি হচ্ছে, তখন ওনার তখন মনে হয়েছিল যে ইউনিভার্সে কিছু তো একটা আছে যেটা আমরা জানি না। উনি সমস্ত জায়গায় ঘোরেন, মেকাউসুই অনেক জায়গা থেকে অনেক কিছু পিক আপ করেন, কিন্তু উনি ঘুরতে ঘুরতে আমাদের আজকে যেটা বেনারস সেটা হচ্ছে কাশী। আগে ছিল কাশী। কাশীতে আসেন, তখন উনি জানতেনও না উনি কোথায় এসছেন, উনি কিভাবে এসছেন, কেন এসছেন। ঘুরছেন, উনি ভ্রমণ করতে বেরিয়েছেন, উনি ওখানেও ভ্রমণ করেছেন। কাশী ঘাটে উনি একটা জায়গায় বসেন। আমি বলি না যে ফ্রিকোয়েন্সি মানে ম্যাচ করে গেলে অনেক সময় ধ্যান লেগে যায়। আমি ধ্যান করছি আর ধ্যান লাগা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্সেস রয়েছে। আমি রোজ সকালে আমি প্র্যাকটিস করি, আমি ধ্যান করি, ওটা আমার প্র্যাকটিসের মধ্যে। বাট কোথাও একটা গিয়ে হট করে ট্রান্সে চলে যাওয়া, সেটা কিন্তু ইউনিভার্স থেকেই হয়, আর সেটা শুধু মহাদেবী করতে পারেন। ওটা হঠাৎ করে হয়। ওটা হঠাৎ করে হয়। উনি বসছেন, বসে থাকতে থাকতে উনি হট করে ওনার ধ্যান লেগে যায়। ধ্যান লাগার পর যখন উনি চোখ খোলেন, অলরেডি 7 দিন ওনার জীবন থেকে চলে যায়। উনি জানেন না। উনি আশেপাশে তাকিয়ে দেখছেন, লোকে খুব অদ্ভুতভাবে ওনাকে দেখছে। তখন উনি জিজ্ঞেস করেছেন যে আমাকে এইভাবে দেখছেন কেন, কি হয়েছে? কিছু লোক দেখছেন ওনার আশেপাশেই, মানে ভেবেছে যে উনি বোধহয় মারা গেছেন বা কিছু একটা হয়েছে, তাহলে কোনো একটা ওরা টেক কেয়ার করবেন ওনাকে। কিন্তু উনি যখন চোখ খোলেন তখন একজন বলছেন, আপনি জানেন আপনি এইভাবে 7 দিন বসেছিলেন এখানে? তখন ওনার হট করে মনে হয়, আমি 7 ডেজ, মানে তুমি ভাবো, না খেয়ে না কিছু করে, না ওয়াশরুম ইউজ করে একটা মানুষ 7 দিন ধ্যানের ট্রান্সে চলে যায় কাশীঘাটে বসে।
তারপর ওনার মনে হলো যে ওনার হট করে তুমি এখন বসে আছো, তোমার ইনার একটা যদি কিছু চেঞ্জেস হয় তুমি বুঝতে পারবে, নাই তোমার ইরিটেশন হবে, নাই তোমার মনে হবে যে কিছু একটা আমার মধ্যে নেই বা কিছু একটা এসছে। তখন উনি এটাকে আরও খোঁজার জন্য, তখন তো কাশি একটু জঙ্গল ছিল, একটু ডেন টাইপ ছিল, একটু গুহা ছোট ছোট ছিল। উনি একটা জায়গা বেছে নেন যেটা একটু গুহা টাইপ, ওখানে গিয়ে উনি আবার ধ্যানে বসেন। এবার ইচ্ছে করে বসে। এবার ইচ্ছে করে বসেন, ওনাকে খুঁজতে হবে যে ওনার মধ্যে একটা জিনিস উনি ভেতরে ভেতরে উনি ফিল করতে পারছিলেন, কিন্তু উনি বুঝতে পারছিলেন না ওটা কি। উনি বললেন যে তাহলে আমি চোখ বন্ধ করে, যদি আমার এটা চোখ খোলার পর হচ্ছে, তার মানে আবার বন্ধ করলে আমি পেয়ে যাবো যে কি হচ্ছে। এবার যখন উনি বসেন আবার উনি ট্রান্সে চলে যান, কেন ওনার ফ্রিকোয়েন্সি, বডির অ্যালাইনমেন্টটা ম্যাচ করে কাশির তখনকার ভাইব্রেশনের সাথে। উনি আবার চলে যান ধ্যানে। যখন উনি ধ্যানে চলে যান, তারপর একটা সময় মনে হয়েছিল যে ওনার মানে খুব খিদে পায়। এইবার খিদে পায় আর পাচ্ছিলেন না। যখন উনি চোখ খোলেন তখন অলরেডি ওনার বায়োগ্রাফি থেকে পাওয়া যায় 21 days। মানে ওই সময় দাঁড়িয়ে উনি আর পাচ্ছিলেন না। মানে আমার খিদে পেলে মানে মানে এটা জানো তো ভাবতে পারার মতো ব্যাপার না। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেলে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে খিদে পাচ্ছে। উনি 21 দিন উইদাউট এনি ওয়াটার আর 21 days উইদাউট এনি ফুড, মানে সার্ভাইভ করাটা হচ্ছে অনেক বড় ব্যাপার, অস্বাভাবিক একটা ব্যাপার। অস্বাভাবিক ব্যাপার। ওই সময় দাঁড়িয়ে উনি আর পাচ্ছিলেন না, মানে আর পারছিলেন না। তখন ওনার চোখটা খোলে, উনি নামতে গিয়ে পড়ে যান। মানে ওনার এত ক্ষমতাই ছিল না উনি নিজের পায়ের নিচে নামবেন। যখন উনি পড়ে যান ওনার পাটা কিন্তু ভেঙে যায়, উনি বুঝতে পারেন না, কেটেও যায়। এবার আমাদের লাগলে আমরা জায়গাটায় হাত দিই না, আমার এখানে লেগেছে। উনি যখন হাত দেন অটোমেটিকলি ওনার ব্যথাটা চলে যায়। উনি নিজে নিজে অ্যাটিউন হয়ে গেছেন অলরেডি। যখন ব্যথাটা চলে যায় তখন উনি ভাবছেন যে আমার কিছু একটা, অতটা হয়তো ভাঙেনি, আমার একটু লেগেছে। এবার ওখানে যে ব্লিডিং হচ্ছিল, সেই ব্লিডিংটা যে ঠিক হয়ে গেছে সেটাও উনি তখন বুঝতে পারেন। ওনার তখন খিদে পেয়েছে, উনি খাবেন। তারপর যখন উনি একটু ওপর থেকে যখন নিচে আসেন, একটা জায়গায় শুকনো গাছটা পুরো শুকিয়ে থাকে। হয় না আমরা চলতে চলতে হাত দিই, উনি টাচ করেন এভাবে, গাছটা কিন্তু শুকনো গাছটা জীবিত হয়ে ওঠে, পাতা সঙ্গে সঙ্গে পাতা ব্রাইট হয়ে ওঠে গাছটা। তখনও উনি বুঝতে পারেননি, উনি ভাবছেন উনি হ্যালুসিনেট করছেন, কেননা খালি পেটে কেমিক্যাল রিয়াকশনস হয়, আমাদের বডির অনেক রকমের অ্যাক্ট করে বডি। উনি ভাবছেন উনি হ্যালুসিনেট করছেন। উনি আবার চলে যান, কিছু দূর যাওয়ার পর দেখেন যে কিছু মানুষ খুব কান্নাকাটি করছে। এবার ওনার কিউরিওসিটি হয়, উনি ওখানে গিয়ে জল খুঁজতে যান, গিয়ে দেখেন একটি বাচ্চার ডেড বডি পড়ে আছে। বাচ্চাটাকে কি হয়েছে না, সাপে কামড়েছে। ডেড বডি দেখার পর এবার স্বাভাবিক, একটা বাচ্চাকে যখন দেখছি, তার মাকে দেখছি, ওনার কি মনে হয় বাচ্চাটার মাথায় হাত রাখেন, রেখে একটা স্নেহতে উনি ওর মাথায় হাত বোলায়। তখন হট করে বাচ্চাটা উঠে বসেন। উনি তখন শকড হন যে আমার সাথে এটা হচ্ছেটা কি, আমি কি পেয়েছি বা কি হচ্ছে। তারপর ওনাকে জল দেওয়া হয়। তখন তো ওনাকে অলরেডি ওখানে সবাই ভগবান মানতে শুরু করেছে, যেটা হয় যে উনি ভগবান, উনি একটা মরা বাচ্চাকে বাঁচিয়ে দিচ্ছে, মানে তো কিছু তো আছে ওনার মধ্যে, কিছু তো একটা তো রয়েছে ডেফিনেটলি। মানে এটা হয় না একটা মানুষের মাথায় হাত দিলে আমার সে বেঁচে গেল, মানে এখনও যদি কেউ হয় আমরাও ভাববো যে মানুষটার মধ্যে হয়তো ভগবান আছে। এবার উনি নিজে ওখান থেকে জল খান, খাবার খান, একটু স্টেবল হন, তারপর উনি ওনার জাপানে ফিরে যান। এবার দেখো দুঃখের বিষয় হচ্ছে, আমরা যারা জানি আমাদের মধ্যে কি প্রবলেমটা, না আমরা যদি জ্ঞানটাকে জানি, আমি তো বলবো না আমার মধ্যে রাখি, এটা কিন্তু শুরু থেকে হয়ে এসছে। ওই জন্য যত মত তত পথ, এটা তো আমাদের বলেই গেছেন রামকৃষ্ণ পরমহংসদেব, যে যত মত তত পথ। আমরা শুধু হাফ জ্ঞানটা দিই সব জায়গায়, তুমি যেখানে দেবে হাফ একটা জ্ঞান দিয়ে দেয়। উনি জাপানে যান, ওনার কোর ফ্যামিলি নিয়ে উনি শুরু করেন। মানে এটা ওনার, আজকে আমি যতটুকুভাবে বলছি সঙ্গীতা, ট্রাস্ট মি, এটা ওনার একদিনের জার্নি ছিল না। উনি আরও প্র্যাকটিস করেছেন, আরও নানাভাবে উনি এনার্জিটাকে বুঝতে পেরেছেন। মানে উনি যেটা পেয়েছিলেন সেটাকে নার্চার করেছেন কন্টিনিউয়াসলি। মানে ওনার ফ্যামিলির 5 জন ছিল, সেখান থেকে 11 মানে 11 জন হয়, সেখান থেকে বাড়তে বাড়তে একটা কথা, এখন দেখো তুমি জাপান নামটা শুনলেই কখনো নেগেটিভ কিছু বুঝতে পারবে না।
ওরা নিজেদের স্টেটকে হিল করে, ওরা নিজেরা স্টেট ওয়াইজ করে পুরো কান্ট্রিকে হিল করে। একটা বাচ্চাও জাপানকে, মানে জাপানের একটা বাচ্চা তুমি যদি দেখো যে কত ডিসিপ্লিন, তিনটে জিনিস উনি বুঝতে পেরেছিলেন। একটা হচ্ছে ডিসিপ্লিন, একটা হচ্ছে টাইম মেনটেন, আর একটা হচ্ছে হিলিং। উনি বুঝতে পেরেছিলেন। আমাদের ইন্ডিয়াতে এসেই উনি কাশিতে বসে যেটা বুঝেছেন, সেটা দুঃখের বিষয়, আমরা এখানে থেকে সেটা কখনো বুঝিনি। আমাদের তো এটা ভাবারই কথা, তাই না? ভাবো যে সমস্ত এনার্জির উৎস মহাদেব, মহাদেব বাবা। বাবা। তো বাবাকে ছাড়া এনার্জি হয় না, মানে আমরা ভাবতেই পারি না। তো সেখানে জাপানের একজন মানুষ এসে রেইকি শেখাচ্ছেন, আর মহাদেবের দেশে আমরা বসে রয়েছি। একদম আমরা বসে রয়েছে, আমরা কিন্তু জানিই না, মানে আমরা জানি না, এটা বলাটা ভুল। না, আমরা বেদে জানি। ছিল, বেদে উল্লেখ ছিল, স্পর্শ একদম। চিকিৎসা ছিল, হ্যাঁ, কিন্তু কালের নিয়মে সেটা হারিয়ে যায়, মানুষ ভুলে যায়। আমরা এগুলোকে সেকেলে ব্যাপার স্যাপার হয় না। আমি যদি এখন বলি যে আমার যিনি আচার্যা স্যার, সিদ্ধার্থ ভারদ্বাজ স্যার, ওখানে 25,000 লোকের ক্যান্সার হিলিং আসে। একজন ভুল হতে পারে, দুজন ভুল হতে পারে, 25,000 আমাদের রোজ সানডে করে ক্যান্সার হিলিং হয়। কেন আসে? সেম জিনিসটা আমি যখন এখানে শুরু করলাম, স্যার যখন বললো ওখানেও মানুষের দরকার, তুমি তোমার, উনি বাংলাটা একদমই বলতে পারেন না, যে তুমি আমার হয়ে এটা করো। ট্রাস্ট মি, কেউ ওটাকে বিশ্বাসই করলো না। আমাকে একজন বলল যে হ্যাঁ, হিলিং করে যদি ক্যান্সার ঠিক হয়ে যেত তাহলে তো সব কিছু হয়ে যেত। কিন্তু আমাদের মধ্যে অনেক কিছুতে এটা হয় নাকি? কিন্তু জাপানের মানুষদের আজকে যদি ভাবো, ওরা বুঝতে পেরেছিল যে জীবনের ডিসিপ্লিন আর টাইম মেনটেন অ্যান্ড হিলিং থাকলে ওরা সবটা করতে পারে। ওদের এজ, তুমি জাপানিজ মহিলাদের দেখো, আমাদের এজ খুব বোঝা মুশকিল। মুশকিল কেন? ওরা নিজেদের হিল করে, ওরা সব কিছু আফার্মেশন, মানে আমি কিছু জানি না, ইন্টেনশন অ্যান্ড ইনটিউশন, ওরা ইন্টেনশন সেট করে সব কিছু করে। ওরা একটা ফেস ওয়াশও ইউজ করলে সেটার মধ্যেও হিলিং। ওরা নিজেদের একটা স্টেটকে, ওর মনে হচ্ছে যে আমি আমার এরিয়াতে থাকি, এই এরিয়াটাকে একটু হিল করি, ওরা সেখানে গুড আফার্মেশন দিয়ে হিল করছে। তুমি জানো জাপানে একটা ইউনিভার্সিটি উনি খুলেছিলেন, ডক্টর মেকাও উসুই, যেখানে জাপানিজ ছাড়া ওয়ার্ল্ডের কেউ অ্যালাউ নয়। যদি কোনো জাপানিজ ইন্ডিয়ানকেও বিয়ে করে বা আনাদার কান্ট্রির কাউকে বিয়ে করে, তারাও অ্যালাউ নয়, তার বাচ্চাটাও অ্যালাউ নয়। এই জন্য জাপান খুব শান্তভাবে থাকে, যে ওরা জানে যে ওদের সাথে কিছু হলে ওরা জানে কিভাবে কন্ট্রোল করতে হয়। কিন্তু একটা খারাপ ব্যাপার দেখো, এখানে আমি না বলে পারছি না, না। বলো। উনি এনার্জিটা নিয়ে গেলেন ইন্ডিয়া থেকে, তারপর ইন্ডিয়ানরাই অ্যালাউড নয়। দিস ইজ নট গুড। না, কিন্তু ওটা অ্যালাউড নয় এই কারণে উনি ওনার কান্ট্রিকে সিকিওর করেছেন। আমিও সেই জায়গাটা থেকে আমারও মনে হয়। কিন্তু দুঃখের বিষয় সঙ্গীতা, আমার দিল্লি, বম্বে, গুজরাট, আনাদার স্টেটগুলোতে, পাঞ্জাব অলসো, সবাই না, আমার স্যারের ওখানে আমি একদিন, আমার মনে হলো যে আমি তো কোর গ্রুপে এখনও আছি, আর মনে হলো আমি দেখি বাঙালি কজন বাঙালি আছেন যে করবেন। খুব খারাপ লাগলো দেখে, মাত্র 20 জন বাঙালি পড়ে আছেন, তার মধ্যে হাফ প্রেজেন্ট হন না, তার মধ্যে হাফ কিছু জানেন না, মানে এমন অ্যাক্ট করছেন যেন কিছুই জানেন না, মানে কিছু নেই, মানে। কিন্তু তুমি যদি একটু ভেবে দেখো, আমরা মাতৃশক্তির হাবে বসে, বেঙ্গল মাতৃশক্তির উপরে কালীক্ষেত্র। বসে, কালীক্ষেত্র, এখানে না মাটিতে এনার্জি, এখানে দেখবে বেঙ্গলে একটু এনার্জিটা একটু আপ, মানে সবার একটু মাথা গরম থাকে, কেননা মায়ের জায়গায় বসে মাথা গরম হওয়াটা খুব দরকার। আর এটা অনেকেই বলে বাঙালি মেয়েরা তো ভীষণ কন্ট্রোলিং, হবে না কেন? যেই স্টেটে আমি বসে আছি, এই স্টেটের প্রত্যেকটা মেয়ের মধ্যে শক্তি আছে, প্রত্যেকটা মেয়ে কন্ট্রোলিং। কি কন্ট্রোল করছে? কোনো ভালো জিনিসকে কন্ট্রোল করছে? নো, কন্ট্রোল করছে যে কোনো নেগেটিভিটিকে। তারা মায়ের মতোই দশভুজা। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে খুব খারাপ লাগে এগুলো বলতে গেলে। লোকে হয়তো অনেক ট্রোল করে, আমাকে অনেকেই ট্রোল করে যে কি বলছে, ফালতু বকছে, এটা হয় নাকি, ওটা হয় নাকি। আমি চ্যালেঞ্জের সাথে বলি, আমার কথাটা, মানে একটা এনার্জি তো জেনারেট হতেও 11 ডেজ টাইম লাগে। কেন কোনো মাদুলি নিলেও তাকে শোধন করে 11 ডেজই পড়তে হয়? 11 ডেজ মেনে দেখলেই হয় এনার্জি আছে কি নেই। না, এনার্জি দেখো, সায়েন্সও তো এনার্জিকে মানে। এক্স্যাক্টলি। এনার্জিকে বাদ দিয়ে কিছু সম্ভব নয়, কিন্তু না। সেটা কিভাবে চ্যানেলাইজ করা পসিবল সেটা আমরা জানি না, এটাই হলো ব্যাপার। ব্যাপারটা হচ্ছে জানো তো,
সব কিছুতে এনার্জি। তুমি এখানে বসে আছো, এই কাপটাও তোমার এনার্জি, এই মাইকটাও এনার্জি। যদি দেখো তুমি রোজ বসার আগে এই বুমটাকে হালকা করে টাচ করে একটা করে থ্যাংক ইউ, কেননা তোমার যেই সাউন্ড ভাইব্রেশনটা এটাই কিন্তু সেটা ক্যাপচার হচ্ছে। তো সো তুমি যদি সব কিছুকে একটা অ্যাকনলেজ, সবাইকেই রেকি শিখতে হয় বা সবাইকে এনার্জি জানতে হয় সেটা নয়। আমি যদি একটা মানে সব কিছুতে যদি একটা পজিটিভ মাইন্ড নিয়ে চলি, দেখো একদম সত্যি কথা হচ্ছে মাইন্ড ক্যান ডু এনিথিং। তোমার সাবকনশিয়াস মাইন্ডই তোমাকে রেগুলেট করে, তোমার মাইন্ডই তোমার কম্পিউটার। তোমার যদি তোমার মাইন্ড এটা নাও যে তুমি হিলড হচ্ছ বা ইউ ক্যান ডু এনিথিং, তো ইউ ক্যান ডু এনিথিং। তোমার যদি একটা পেন, তুমি দেখবে অনেক সময় আমরা বলি না এটা আমার লাকি জামা, এটা আমার লাকি পেন, এটা আমার লাকি মাগ, এটা আমারও আছে, মানে আমি আমার থালায় কাউকে খেতে দেবো না, এটা আমার লাকি থালা। এটা বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে তর্কে বহুদূর। বহুদূর। এবার এবার লোকে এখন খুব শর্টকাটে ম্যাজিক চায়। অনেস্টলি আমি জানি না কারা ম্যাজিক করে, বাট সঙ্গীতা, আমি টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি বাবার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারবো না, আমিও একজন খুব বড় ভক্ত। ম্যাজিক হয় না, তোমাকে সব কিছু ব্রেক করতে হয়, একটা ইকুয়েশন ভাইব্রেশন। আমি অলওয়েজ নেগেটিভই ভাবি, আমি নেগেটিভই শুনছি, নেগেটিভই বলছি, তো আমার লাইফে নেগেটিভিটি আসবেই আসবে, এটা কেউ আটকাতে পারে না। আর একটা বেশি মানে অনেক বড় জিনিস হচ্ছে নজর। নজর কিন্তু লাগে, এটা তো বলেন, মানে আমরা দেখো নজর লাগে। মানে বাঙালিরা মেনলি আমরা জানি নজরের ব্যাপারটা, নজর কাটানো বাঙালি বাড়িগুলোতে ধরো শুকনো লঙ্কা বা সর্ষে, সর্ষে দিয়ে নজর কাটানো ছোটবেলা থেকে আমরা দেখে বড় লেবু হয়েছি। দিয়ে নজর কাটানো, নুন দিয়ে নজর কাটানো। আমার ঠাম্মাকে দেখতাম যে হাতের মধ্যে একটু জোরে করে কামড়ে তারপর থুতু দিয়ে দিত, খুব রেগে যেতাম হ্যাঁ, মানে তখন। এই বাঁ হাতের ছোট আঙুলটা, মানে কিনে আঙুলটা। আমি তো আমার বাড়িতে আমি ছোটবেলা থেকে আমার ঠাম্মাকে, মানে আমি টাচউড আমি বলবো না, আমি আমি কোনোদিন আমার বাড়িতে কখনো ব্যাড টাইম দেখিনি, মানে আমি আমার জ্ঞানও তো আমি দেখিনি, এখনও না। আমার ঠাম্মা না পুরো বাড়িটাকে অদ্ভুতভাবে পজিটিভিটিতে বেঁধে রেখেছিল। খাওয়ার সময় তুমি কোনো পিএনপিসি করতে পারবে না, চায়ের টেবিলে পিএনপিসি করতে পারবে না। আমার ঠাম্মা বলতো যে তুমি বুঝতে পারছো না, তুমি যে জলটা খাচ্ছ এই জল কিন্তু সব কথা শোনে, জল কিন্তু সব মনে রাখে। তখন মনে হতো যে কি বলছে, যে জল সব কথা শোনে, মানে একটা অদ্ভুত না, একটা বাচ্চা মেয়ের কাছে জল সব কথা শোনে, মানে এটা হাস্যকর ব্যাপার। আমি খুব হাসতাম, হ্যাঁ ঠাম্মা ওর কান আছে, নাক আছে, ও কিন্তু কথাও বলে, জানো জল আমাকে এইমাত্র বললো তোমাকে চুপ করতে। আমি এটা খুব বলতাম ঠাম্মিকে, মানে ঠাম্মার সাথে আমি খুব ক্লোজ, আর আজকে আমি যা কিছু ওনার জন্যই। তো সো এখন বুঝি হ্যাঁ, জলের কাছে সব ডেটা থাকে, জল কিচ্ছু ভুল বলে না, কিছুই না। যদি মানুষ বলে যে আমার লাইফে অনেক প্রবলেম চলছে, দেখো আমি যদি এটা বলি যে এনার্জি ভাইব্রেশন ইকুয়েশন, তাহলে তুমি এটাও জানতে হবে যে ইউনিভার্সের কাছে কোনো রকম কোনো নো ওয়ার্ড নেই, এটা হলে এটা হয়েছিল, এত গল্প নেই। তুমি যা ভাইব্রেশন দেবে তোমার কাছে ঠিক বাউন্স ব্যাকে তাই আসবে। আমি যদি ডে ওয়ান থেকে বলি, কিছু লোকের দেখবে আচ্ছা আমার ভাল লাগছে না, তোর বাবা আমার ভাল লাগছে না, আমার ভাল লাগছে না, এই যে ভাল লাগছে না, আর সব সময় দেবে আমার শরীরটা ভালো নেই, মানে এটা হয়তো ঠিক আছে তার ওটা ব্যাপার, কিন্তু তুমি একটুখানি যদি লক্ষ্য করো তাদের মধ্যে কিন্তু প্রবলেম অলওয়েজ থাকে, অলওয়েজ দেবে। তুমি তার পাশে যদি সবসময় বসে থাকো, তুমি নিজে অল অফ আ সাডেন একটু ডাউন ফিল করবে, তোমারও দেখবে মনে হবে ভাল লাগছে না। কেন ভাল লাগছে না ওয়ার্ডটাও তো একটা শব্দ, সেটারও তো ভাইব্রেশন আছে, সেটাও তো ধ্বনি। তো সো সেটা তুমি সেই তরঙ্গটাকে কি করে তুমি আটকাবে? তো আমাদের লাইফে সত্যি বলছি 90% প্রবলেম আমরা নিজেরা ক্রিয়েট করি। হিলিং আমরা, উই অল আর হিলার্স। তুমি আমার সাথে স্মাইল করে কথা বলছো আজকে, এমন আমি আসার আগে আমি আমার ফ্রেন্ড তোমাকে বললো যে আমি বলেছি খুব ভালো আমার যাবে, এই যে যাওয়াটা, তার মানে আমার তোমাকে দেখে ভালো লাগা, সেখান থেকে আসা, এটাও কিন্তু হিলিং। কিছু কিছু মানুষ কিছু না বলে অনেক কিছু করে যায়, দ্যাট ইজ অলসো হিলিং। মানে এরকম হিলার কিন্তু থাকে আমাদের, যদি আমরা ফ্রেন্ডস গ্রুপের দিকেও তাকাই বা ফ্যামিলিতেও তাকাই, এরকম এক আধজন মানুষ থাকে যাদের কাছে গিয়ে প্রচণ্ড মন খুলে কথা বলা যায়, কোনো শান্তি লাগে কথা বলে, তাই না? একদম, হ্যাঁ, মানে দেখো হিলিং মানে, দেখো আমাদের প্রফেশনটা, সবাই কিন্তু এই প্রফেশনটা তো, হ্যাঁ কিছু জিনিস শিখে নেওয়া উচিত, শিখে নাও। আর আমি একটাই কথা বলবো সঙ্গীতা, আমি সবসময়, আমি কিছু কিছু জিনিসে বিশ্বাসী নই, সরি টু সে, মানে লোকে হয়তো আমাকে অনেকেই অনেক প্রফেশনে আছে, আমি কাউকেই ছোট করছি না, আমি তাবিজে বিশ্বাসী নই, আমি মন্ত্রে বিশ্বাসী নই,
আমি অনেক জিনিস আছে এরকম যেগুলোতে আমি বিশ্বাসী নই। আমার কাছে যারা আসে আমি তাদের বলি ধ্যান করো। আমার মনে হয় আমি মহাদেবকে যদি পেতে হয় আর মহাদেবের এনার্জিকে যদি বুঝতে হয় ধ্যান করো। উনি ধ্যানে থাকেন। ওনাকে এই সমস্ত কি তুমি দুধ চড়ালে, কি তুমি জল চড়ালে, আমাকে এখনই হয়তো অনেকে লিখবেন না দুধ চড়ালেই হয় ওই, হ্যাঁ সব কিছু হয়। একটা একটা সীসার মধ্যে দুধ পড়লে তার একটা কেমিক্যাল এফেক্টস থাকে, সেটা আমি আলাদা ব্যাপার। কিন্তু মহাদেবকে যদি পেতে হয়, সত্যি নিজের জীবনটাকে যদি সমস্ত কিছু নেগেটিভিটি থেকে সরাতে হয়, ধ্যান করো। 5 মিনিট লোকের কাছে নেই, কিন্তু ফোনে রাত্রেবেলা শোয়ার আগে তুমি কতক্ষণ থাকো, কটা রিলস দেখছো, কি করছো, তুমি যে রিলসগুলো দেখছো কটা রিলস আছে যেখান থেকে তুমি সত্যি শিখতে পাও, সত্যি তুমি বুঝতে পারো। ওই সমস্ত দেখে তুমি এত এত লাইকস, এত তুমিও লাইক করছো, তুমিও হয়তো কিছু করছো, মানে আমি ইন জেনারেল বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি নিজের জন্য, আমার নিজের ফ্যামিলির জন্য, আমার মা বাবার জন্য, আর সবথেকে বড় কথা হচ্ছে যে মহাকাল আদিশক্তি তো নিজেরা আসতে পারেন না, বাবা মাকে পাঠান তার জন্য। বাবা মা কিন্তু মহাকাল আদিশক্তির স্বরূপ। আজকে আমরা নিজের মা বাবার সাথেই টাইম কাটাই না, মা বিরক্ত হয়ে যায়, বাবা বেশি কথা বলে বিরক্ত হয়ে যায়। এই যে ফোনটা আসা, এই যে মা বাবা, যদি সত্যি এনার্জি বুঝতে হয় না, আর যদি মনে হয় যে এনার্জি তুমি ফিল করতে চাও, কখনো নিজের মাকে সব থেকে আমি সব ছেড়ে দিলাম, খুব কষ্ট হলে মাকে জড়িয়ে ধরলে কেন কেন মনে হয় যে সব ঠিক হয়ে গেল? সেটা কোথা থেকে আসে? আমি আমি কোটি টাকা খরচা করছি, আমি লাখ টাকা খরচা করছি, অনেকে হাজার হাজার টাকা মাদুলির পেছনে খরচা করে। তোমার বাড়িতে একজন আছেন যে বর্ন হিলার, যে স্বয়ং মা আদিশক্তির রূপ, তাকে সেইভাবে যদি হাক করা হয় না, লোকে বুঝতে পারবে আমি কি বলছি। এটা খুব সত্যি। আর আমরা যেহেতু নিজেরাও মা, তো আমরা নিজেরাও এটা ফিল করতে পারি, মানে সন্তানদের কিছু হলে কিন্তু মায়ের আদরটা সবার আগে একটা হিলিং ফ্যাক্টর মা কোথাও না কিন্তু কোথাও। আমরা লোককে দিয়ে আমাদের ট্যারো কার্ড করাই, কি হবে অরা রিড করাই, কিন্তু মা কিন্তু কিছু হওয়ার আগে আগে বলে দেয়। আমার লাইফে যাই প্রবলেম ছিল না কেন, সেটা হওয়ার আগে আমার মা একটা অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নটা দেখার পর আমার মা আমাকে ফোন করে বলেছিল তুমি কিন্তু ভুল করবে, করো না। আমি তখন মাকে বলেছিলাম তুমি স্বপ্ন দেখেছো মা, এরকম কিচ্ছু না। মানে এটা বলতে আমার আপত্তি নেই, যেই স্বপ্নটা মা দেখেছিল আমার লাইফে অ্যাজ ইট ইজ সেটাই হয়েছিল। মানে আমি কার কাছে গিয়ে আমি অরা রিড করাবো, আমি কাকে আমার চার্ট দেখাবো? বাড়িতে বসে আছেন। আর ইটস ট্রু, মানে আমার ঠাম্মা আগে ছিলেন, এখন আমার মা। মানে আমার মা যদি বলে দেন এখানে যেও না, মানে আমার জন্য এখন, মানে লোকে ভাববে যে বাবা এত বড় মেয়ে, 35 ইয়ার্স 36 ইয়ার্সের মেয়ে এই কথাটা বলছে। হ্যাঁ, আমার মা যদি বলে যে এখন সানলাইট তো আমার কাছে লাইট, এখন যদি সানসেট তো আমার কাছে সেট, এখনও আমি ভয় পাই, আমি এখনও মার খাই। ওটা মায়ের আশীর্বাদ। না না, ওটা তো ভালোবাসা, স্বাভাবিক। আমাকে একটা কথা বলো, এই যে রেইকি, এই ফ্যাক্টরটা আমাদের দেশে কবে এলো? আমাদের দেশে এসছে দেখো অনেক, মানে আমাদের ইন্ডিয়াতে এসে গেছে তোমার 80তেই, 1980-তে আমাদের ইন্ডিয়াতে এসে গেছে রেকিটা। প্র্যাকটিসটা তোমার শুরু হয়েছে, তুমি যদি ওইভাবে কোর অ্যান্ড কোর বলো, সেইভাবে কোনো ডেটা নেই, বাট এইটা প্র্যাকটিসটা ভীষণ ভালোভাবে হচ্ছে 2007-এর পর থেকে, মানে লোকে আরও অ্যাওয়ার হয়েছে। মানে অনেকেই এটা কলকাতাতে তো অনেক পরে এসছে, আগে এটা লঞ্চ হয়ে গেছিলো মানে বম্বে, দিল্লি, উত্তরপ্রদেশ, এসব জায়গায়। উত্তরপ্রদেশে মানে ভীষণভাবে প্রাণিক হিলিং এই ব্যাপারটা দিয়ে শুরু হয়। কলকাতাতে অনেকটাই লেটে আসে, যেখানে একটাই ওয়ার্কশপ ছিল, যেখানে মানে স্টুডেন্ট ক্লাস করতে যেত আমার ঠাম্মা বালিগঞ্জে, ওখানে সবার প্রথমে। এখনও আছে কিনা আই এম নট শিওর। ঠাম্মা ওখানে ক্লাস করতে যেতেন, ঠাম্মা ওখানে যেতেন, ওখান থেকেই শেখেন। আস্তে আস্তে এখন অনেক জায়গায় মানে ওটা স্প্রেড করেছে, আর এখন তো 3 দিনের ক্লাসে রেকি শেখা যাচ্ছে। এটাতেই না আমার আপত্তি, জানো তো। আমি মানে বিশ্বাস করেও কোনো না কোনো জায়গায় গিয়ে আমার ওই বিশ্বাসটা থমকে যায় যখন আমি শুনি 3 দিনের রেইকি শিখে ফেলা সম্ভব। না সঙ্গীতা, তুমি একটা কথা বলো, তুমি আজকে যত ভালো হোস্ট, তুমি ডে ওয়ানে এত ভালো হোস্ট ছিলে? তুমি 3 দিনে হোস্টিংয়ের সমস্ত কিছু শিখতে পেরেছিলে? এটা কখনো সম্ভব? আমি রেকি রেকি একটা হিউজ সাবজেক্ট, একটা এনার্জি, তুমি এতটা ইজি যে তুমি একটা ব্রহ্মাণ্ডের সমস্ত কোর অ্যান্ড কোর তুমি ডিকোড করবে 3 দিনে।
তুমি সমস্ত মানে যা যা তুমি সিম্বল পাচ্ছ তুমি সেইগুলো। আচ্ছা, আরেকটা ব্যাপার, সিম্বল পেলেই তুমি সিম্বলটাকে কাজে লাগাতে পারো? সিম্বলকে তো চ্যানেলাইজ করতে হয়, তোমার অরার এগুলো সাথে নিয়ে নিতে হয়। এগুলো নিয়ে আমি আলাদাভাবে শুনবো যে সিম্বলটা কি, এগুলো আমি খুব ভালোভাবে শুনবো তোমার কাছ থেকে। একদম, মানে এইগুলো না মানুষে ভাবে যে একটা, হয়তো কেউ কোথা থেকে শিখছে, বুকস পেয়ে যাচ্ছে, পড়ছে, কিন্তু তুমি একটাই কথা হচ্ছে যে সবার প্রথমে হচ্ছে তোমার ফুড হ্যাবিট। এনার্জিকে যদি বুঝতে হয় তাহলে ফুড হ্যাবিট চেঞ্জ করতে হয়। তোমার লাইফে মেইন প্রবলেম তোমার ফুড। এত অ্যাঙ্গার ইস্যু কিসের জন্য? ফুড হ্যাবিট ডিসিপ্লিন, এগুলো ম্যাটার করে। রেকি আমি 3 দিনে ক্লাস করে শিখে নিলাম, তারপর আমার মধ্যে ডিসিপ্লিন নেই। আমি সকালবেলা ঘুম থেকে উঠছি মানে 11 o'clock 1 o'clock, আমি ঘুম থেকে উঠলাম, আমার কোনো কিছুর ডিসিপ্লিন নেই, আমি কিছু না, আমি জাস্ট আমি বসে গেলাম রেকি নিয়ে। এত ইজি। তাহলে সকালবেলা 4টের সময় ওঠাটা কেন দরকার? রাত্রেবেলা কারোর এনার্জি রাত্রে হাই, যেমন আমার রাত্রেবেলা এনার্জি খুব ভালো, আমি ওই জন্য সকালবেলা আমি 5টায় উঠি। আমি 3টের সময় ঘুমালেও 5টায় উঠি, আমি 12টার সময় ঘুমালেও 5টায় উঠি। আমি রাত্রেবেলা হিলিং করি, সেটা ভ্যারি করে, ওটা এক একজনের এক এক রকম। এক এক রকম। কিন্তু সকালবেলা যদি ডিসিপ্লিন না থাকে, খাওয়ার ডিসিপ্লিন না থাকে, তুমি 3 দিনে তো রেকি শেখা যায় না। রেকি আমি দেখো, আমি রেকি নামটা উনি দিয়েছেন, আমি এনার্জি বলি, কেননা আমি মনে করি এটা বাবার জিনিস, তো বাবাকে উৎসর্গ করেই আমি এটা বলে থাকি। এনার্জি হিলিং, এনার্জি ইকুয়েশন, ভাইব্রেশন, এটা 3 দিনে শেখা যায় না, ইম্পসিবল। আর আরেকটা কথা হচ্ছে, আমি আরেকটা কথা বলি, আমার কাছে যারা এখনও অবধি আসেন, যারা এই পডকাস্ট দেখবে তাদের মধ্যে অনেকেই হয়তো এগ্রি করবে, আমি আগে তার ভাইব্রেশনটা আমি চেক করি। যেমন হচ্ছে আমি ফটো চেয়ে পাঠাই, যদি বলেন আমি ফটো দিতে আমি আনকমফোর্টেবল ফিল করছি, পিকচার দিল না, আমি বলি কিছু একটা বলে পাঠাও আমাকে। আমি সেইটা শুনে সেই ভাইব্রেশনে আমি তাকে একটা রিডিং দিই। সেটা থেকে শুনে যদি তার মনে হয় যে হ্যাঁ আমি যোগ্যতা রাখি, দেন সে আসে। তার আগে আমি কারোর অ্যাপয়েন্টমেন্ট নিই না। এটা আমার আছে। কি কারণ, এটা তুমি কেন এটা করো? আমি এই কারণেই করি, আমি যদি কিছু একটা জিনিস আমার মধ্যে আছে আর বাবার আশীর্বাদ যদি থাকে, তাহলে যে আমাকে কন্ট্যাক্ট করছে তাকে আমাকে যদি সবটা বলে দেয়, তাহলে আমি কি করলাম? যদি সে আজকে ধরো তুমি আমাকে কন্ট্যাক্ট করলে, তুমি এসে তোমার সব প্রবলেমই যদি আমাকে বলে দাও, সব প্রবলেম, আর মোটামুটি হতেই পারে আমি গুগল ঘেটে তোমাকে কি ক্রিস্টাল লাগবে আমি বলে দিলাম, তোমার মানিটারি প্রবলেম, সিট্রিন পড়ো, এই পড়ো, তার সাথে এটা পড়ো, ওটা করো, এটা করো। কিন্তু আমি যদি না জেনে, তুমি আমার কাছে আননোন, আমি যদি না জেনে তোমার যদি কিছু আমি তোমাকে বলতে পারি, তার মানে নিশ্চয়ই বাবার কিছু তো একটা আশীর্বাদ আছে। আশীর্বাদ। টাচউড, এই আশীর্বাদটা আমার আছে। আমি আগে রিডিং দিই, আমার রিডিং যায়, তারপর সবাই এগ্রি করে, তারপর এখনও অবধি যারা যারা আমাকে কন্ট্যাক্ট করে সবাই আসে। মানে আর আমার মনে হয় চার্ট দিক হোক, অ্যাস্ট্রোলজি হোক, নিউমেরোলজি হোক, রেকি হোক, উইচক্রাফট হোক, যাই হোক না কেন, ইচ অ্যান্ড এভরি ওয়ানের কাছে একটা ভাইব্রেশন থাকে। তো সেটা যদি থাকে, আগে প্রবলেমটা বলে দিন, তাহলে ক্যাপেবিলিটিটা বোঝা যাবে, তাহলে তুমি বুঝতে পারবে যে উনি ঠিক না ভুল। এখন সবাই তো সব কিছু করছে। হ্যাঁ, আসলে প্রচুর মানুষ রয়েছেন। এটা একটা মজার ব্যাপার, তুমি কিন্তু হয়তো ওই 100 মিটারের মধ্যে একজন করে হিলার পেয়ে যাবে এখন। বাবা, অনেক। আমার মানে আমি যেখানে থাকি সাউথ সিটিতেই না হলেও 10 থেকে 12 জন আছেন। আমি আমি এসব দুষ্টুমিগুলো খুব করি। আমি একজনকে ফোন করেছি, ফোন করে বলে, আচ্ছা একজন রেকি হিলার আরেকজন হিলারকে বুঝতে পারেন, আমরা অষ্টম ঘরানা, তো আমরা রেকি ভাই বোন, আমরা বুঝতে পারি, আমাদের অরাতে ওটা বোঝা যায়। আমি একজনকে ফোন করে বললাম যে ম্যাম আমার এরকম এরকম প্রবলেম, আমি ভীষণ খারাপ অবস্থায় আছি। ইনফ্যাক্ট উনি জানেনই না আমি ওনার মানে আমি কোন টাওয়ারে থাকি, মানে এগুলো উনি কিচ্ছু বুঝতে পারলেন না। আমি বললাম আমি আমার পিকচারটা পাঠাচ্ছি, আপনি অর্ডার ইট করে একটু বলবেন আমার কি প্রবলেম হয়েছে। উনি বলছেন হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার প্রসপেরিটি ভীষণ খারাপ, আপনি এখন এমন একটা জায়গায় আছেন যেখান থেকে আপনার ওঠার দাঁড়ানোর ক্ষমতা নেই, আপনি যে হ্যাঁ বলে আপনি খুব একটা সংকীর্ণ, মানে কি সব সব লিখলো, মানে কাইন্ড অফ বস্তিতে থাকছেন, আপনি তো বস্তিতে থাকারই মেয়ে নয়। আমি তখন আমার পুরো বাড়ির ছবিটা পাঠিয়ে আমার টাওয়ারের নাম লিখে সব লিখে বললাম যে ম্যাম আমি এই টাওয়ারে থাকি, এই আমার ফ্ল্যাট নাম্বার, আমি এখানে থাকি। উনি তারপর আমাকে ব্লক করে দিলেন। আছে এরকম, আমি দেখেছি, আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি এই ধরনের ঘটনা। তাই আজকাল মানে মানুষের উপর ভরসা করতে ভয় হয়।
একদম অনেস্টলি এটা ভরসা করতে ভয়টা না শুধু আমার না, যে দর্শকরা দেখছেন তারাও এটা ফিল করবেন, তারাও কিন্তু ভয় পান ভরসা একদম করতে। একদম। একটা কথা বলো, কোয়েশ্চেন করতে হয়। আমি এটা মনে করি সঙ্গীতা, আজকে তুমি আমাকে এখানে অ্যালাউ করার আগে তোমার একটা ফোন গেল, তুমি কিছু একটা বুঝতে পারলে, তুমি তো সবাইকে তোমার স্টুডিওতে অ্যালাউ করবে না, তুমি তো কিছু তো বুঝতে হবে। আমি সবসময় বলি কোয়েশ্চেন করুন। আমি কিছু কিছু মানুষকে আমি নিজে পার্সোনালি, হয়তো তারা জানেও না, আমি নিজে ফোন করি এরকম জানবার জন্য যে কী ঠিক কী ভুল। আমাকে যখন স্যার প্রথম বলল তুই যা বেঙ্গল মে, তুই যাকে কাম কর, কেন স্যারের একটা অদ্ভুত ব্যাপার ছিল, আমার জন্য এটা অনেক বড় পাওয়া, যে স্যার বলছে মেরা শোল্ডার টু শোল্ডার হেতু। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো সো স্যারকে আমি তখন বলেছিলাম নেই স্যার মুঝে নেই জানা है। বলে नहीं तो आगे बढ़ जा, तो आगे जब अच्छा तो मेरे से अच्छा करेगी। আমি বলছি नहीं जाना है मुझे, মানে লিটারেলি আমাকে মানে ধাক্কা মেরে পাঠানো। আর স্যার বললো যে মানে মুঝে তুঝে স্যালারি नहीं देना है, तू जा। আলাম নেই মুঝে নেই চাইয়ে। আমি এখনও কাজ করি ওনার সাথে, আমি কোনো স্যালারি নিই না। তো সো সেখান থেকে দাঁড়িয়ে আমি যখন এলাম, আমি র্যান্ডাম সবাইকে ফোন করতাম। আমি দেখতাম লোকে না খুব অ্যাঙ্গার ইস্যু হয়। আমার প্রবলেম আছে সঙ্গীতা, তুমি একটা জায়গায় বসে আছো, তুমি আজকে যদি অ্যাস্ট্রোলজি, নিউমরোলজি, উইচক্রাফট যাই করো, হোয়াট এভার, বাট আমি, তুমি বসে আছো তো আমাকে হেল্প করার জন্য, আমি 100টা কোয়েশ্চেন করার অধিকার রাখি। তুমি 2 টাকা নাও, 200 টাকা নাও, আর 2000 টাকা নাও, তো তুমি তো টাকাটা নিচ্ছ, কোয়েশ্চেন করলে এত রাগ কিসের? প্রথম কোয়েশ্চেন আমার এটা। আমি আমার প্রবলেম নিয়ে আপনার কাছে আসছি, একবার ফোন করার পর তারপর আপনাকে বলে দিয়েছি তো হয়ে যাবে। একটা বগলামুখী তাবিজ বা কবজ কি আছে, সেই মা বগলার নাম করে 80,000, কেউ কেউ 1.5 লাখ টাকা অবধি চার্জ করছে। তুমি বলো, ধরো আমার যদি সেই কন্ডিশন থাকতোই, আমি তাহলে আসবো কেন? আমি কেন আসবো? একটা এরকম অনেকেই আছেন যাদের আমি কাজ করি উইদাউট এনিথিং, অনেকেরই রিডিং দিই উইদাউট এনিথিং। আমি যদি বুঝতে পারি ওরাতে সত্যি সে পারছে না, মানে সে পারছে না বলেই তো আসছে, এবার সে কেউ যদি বলে আমি অ্যারেঞ্জ করে নিই, ঠিক আছে, তাকে যদি আমি কিছু জিনিস করে যদি ভালো কিছু একটা হয়, এরকম অনেকেই পসপেরিটিতে টাচউড কিছু হয়তো বলে দিয়েছে, রিডিং করে দিয়েছে বা কাজও করে দিয়েছে, ওটা বাবার নামে, ওটা শুধু বাবার নামে হয়, করে দিয়েছে হয়তো, তার জন্য আমার পকেট থেকে হয়তো 15-20 হাজার টাকাও গেছে, আমার তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেই মানুষগুলো এত অনেস্ট যে তারা আমাকে কিন্তু টাকাটা দিয়ে দিয়েছে, ম্যাম এটা হয়ে গেছে, ম্যাম থ্যাংক ইউ, ম্যাম কত টাকা খরচা হয়েছে সত্যি করে বলুন, এসে দিয়ে গেছে। আমি যদি এই যে জায়গাটা যদি রাখতে পারি, তুমি কিছু নেই, তোমার একদম মানে খারাপ অবস্থা, সেখান থেকে যদি তুমি কাউকে সত্যি একটা শেপে আনতে পারো, তার মেন্টাল কন্ডিশনকে ভালো রাখতে পারো, তার জন্য যদি কিছু করতে পারো, দ্যাট ইজ কল স্পিরিচুয়ালিটি। সে তো বটেই, মানে সেটাই মনে ভালোটুকুনিকে করি। বাঁচিয়ে রাখা, ভালোটুকু একদম। বাঁচিয়ে রাখাই তো মানুষ ভুলে যাচ্ছে আস্তে মানে আস্তে। 80,000 টাকা যদি আমি দিতে পারি, কবচটা আমার দরকার নেই, এটা আমি মনে করি। কিন্তু দামি কথা বললে কিন্তু। হ্যাঁ, মানে আমার যদি তুমি আমাকে আজকে বলো যে তুমি 1.5 লাখ টাকা দাও, তোমাকে মহামৃত্যুঞ্জয় আমি কবচ দেব, আমি তাকে এটা বলবো যে বাবা আমার ভেতরেই আছে, ডিএনএতে, সকলের ডিএনএতে মহাকাল আদিশক্তি আছে ভাই, উনি আমার কবচ হয়ে আমার ডিএনএতেই আছে, আমার ব্লাডে আছে, এটা শুধু একটু বুঝে নিতে হয়। আমি তাহলে আপনার কাছে কেন আসবো? আমার কার্মিকটাকে বুঝিয়ে দিন, কিছু এমন দিন বা কিছু এমন করুন যাতে আমি সেই জায়গায় পৌঁছে যাই, তারপর আপনাকে আমি আপনার পারিশ্রমিকটা দিতে পারি। আগে লোকে এখানে টাকা গোনে। রেকি আমাদের লাইফে কি কিভাবে হেল্প করতে পারে এটা একটু বুঝিয়ে বলো। রেকি তোমাকে, আমি দেখো প্রসপেরিটি দিকটা ছেড়ে দিচ্ছি, ওটা তো করেই, বাট প্রথমে তোমার না ডেলি লাইফে রেকি তোমাকে ডিসিপ্লিন এনে দেয়। কেন রেকি যদি তোমাকে হিলিং নিতে হয়, প্রথম কথা হচ্ছে তুমি ধ্যানের মধ্যে আসবে, কেন আমার কাছে যদি কেউ আসে আমি ধ্যানের মধ্যে আসতে হবে। রেকি তোমাকে মেডিটেশন করা শেখায়, মেডিটেশন মানে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন বাড়ায়। রেকি তোমাকে ডিসিপ্লিন হওয়া শেখায়। রেকি তোমার ইনার মিকে বোঝাতে সাহায্য করে, মানে তুমি কি চাইছো, হু অ্যাম আই, এটা রেকি ভালো বুঝিয়ে দেয়। তোমার ডুজ অ্যান্ড ডোন্টসগুলো বুঝিয়ে দেয়, আর খুব তাড়াতাড়ি তুমি তোমার ড্রব্যাকসগুলো দেখতে পারবে যেগুলো তুমি লাইফে রিপিটেডলি করে যাচ্ছ। আর তারপর এগুলো যদি ঠিক হয়ে যায়, অটোমেটিক্যালি তোমার অরা ভালো হয়, অটোমেটিক্যালি তোমার প্রসপেরিটি, আর তুমি নর্মাল লাইফে তুমি খুব ভালো হবে। রেকি তোমাকে জীবনে অ্যাকচুয়াল কীভাবে বেঁচে থাকতে হয় সেটা শেখায়।
অ্যাকচুয়ালি দেখো রেইকি মানে আমরা বুঝি যে খানিকটা টাচ থেরাপি। আমরা সাধারণ মানুষ এভাবেই বুঝি যে আমরা টাচ করে মানুষের ভালো করতে পারি। তো আমাদের হাতের মধ্যে এমন কি আছে যে আমরা টাচ করে কাউকে ভালো করে ফেলবো? আমাদের হাতের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যখন ইউনিভার্সের যখন হোয়াইট লাইটকে যখন কল করি, তুমি নিজেই এখন করে দেখতে পারো, তুমি দুটো হাতকে এইভাবে নাও, এটা একটু করলে বুঝতে পারবে এমন কি আছে। তারপর বলছি, নিলে একটু কনসেন্ট্রেশনের সাথে হাতটার দিকে তাকিয়ে ফিল করো যে তোমার দুটো গ্যাপের মাঝখানে একটা হোয়াইট লাইট। একটু কিছুক্ষণ দেখো, দেখবে তোমার হাতটা আস্তে আস্তে একটু টিংলিং করবে, একটু দুটোর মধ্যে একটা ভারী ব্যাপার আসবে, খুব কনসেন্ট্রেশনের সাথে। কঠিন একটা জিনিস। হালকা করে মুভ করো, হালকা, আরও বুঝতে পারবে। দুটো হাত হালকা ক্লকওয়াইজ মুভ করো, দুটোর মধ্যে একটা প্রেশার আসবে। একটা আনইজি ফিলিংস রয়েছে। আসবে, এটা হেভি, এটা হেভিনেস আসে। কে? এটা হচ্ছে রেকি। এইটা হচ্ছে তোমার নিজের বডিকে, যখন তুমি হোয়াইট লাইট কল করছো, তোমার মাইন্ড সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হচ্ছে। তোমার ভেতরে যে এনার্জি রয়েছে, যেটা ফুড থেকে, যেটা তোমার ডিসিপ্লিন থেকে আসে, সেটা তোমার বডি থেকে একটা তরঙ্গ বেরোয়, যেটা অরা থেকে বেরোয়, যেটাকে বলা হয় তোমার ইলেকট্রিক্যাল তরঙ্গ, যেটা হচ্ছে তোমার চুম্বকীয় ক্ষেত্র। আমাদের বডি থেকে যেটা বেরোয়, সেই রেটা তোমার হাতের থেকে এসে তার সেই জায়গায় যাচ্ছে। ইন্টেনশন, ইনটিউশন, সেই রেটা যখন যাচ্ছে সেই জায়গাটাকে অটোমেটিক্যালি হিল করছে। আর যখন সেই জায়গাটা হিল হচ্ছে, তুমি যে মানুষটাকে দিচ্ছ তারও 80% কাজ করছে। তুমি তার মাইন্ডে এটা বসিয়ে দিচ্ছ যে তুমি হিল হচ্ছ। এটা তো পুরোপুরি একটা মাইন্ড সায়েন্স, গেমও বটে। একদিকে মাইন্ড গেম অ্যান্ড আমাদের পুরোপুরি উইল পাওয়ারের উপর ডিপেন্ড একদম করছে। একদম সবটাই মাইন্ড। মাইন্ড ক্যান ডু এনিথিং। মাইন্ড যদি ঠিক থাকে তাহলে তুমি তোমার বডিকে নিজেকে হিল করতে পারো। হাত পা ভেঙে যায়, প্লাস্টার তোমার স্কিনের ভেতরে, তুমি কি ওষুধ খাচ্ছ ওটা পরের ব্যাপার, কিন্তু তোমার যদি হাড় গোড়ো যদি টুকরো টুকরো হয়ে যায়, ওষুধ ওটাকে কিভাবে জোড়া লাগায়? তোমার তোমার বোনসটাকে আবার কিভাবে ফিল করে? হাউ ইজ পসিবল? সেটা কী করে? তোমার বডি নিজেকে করে। মেডিসিন কি সত্যি তোমাকে হিল করে, না তোমার মাইন্ডকে রেগুলেট করে? আর তোমার মাইন্ড তোমাকে হিল করছে। মেডিসিন এমন একটা জিনিস, লোকে আমরা খেলেই মনে করি আমরা ভালো হয়ে যাব। জ্বর, প্যারাসিটামল, জ্বরকে কি সত্যি কমিয়ে দেয়? অ্যাকচুয়ালি আমরা ভেবে নিই, যেটা এটাও তো না, কোথাও না কোথাও ওই যে ল অফ অ্যাট্রাকশনটা, অ্যাফার্মেশন, এগুলো যেগুলো নিয়ে আজকে কথা হচ্ছে, এটা তো আজকের ব্যাপার নয়, সেটা বহু যুগ আগে থেকে রয়েছে, বাস্তব। বুঝতে হবে যে আমাদের এই যে কাজ করা হিলিংটা আমাদের অরা থেকে হয়। এবার আসবে হোয়াট ইজ অরা। অরাটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি। তোমারই ফ্রিকোয়েন্সি যেটা ম্যাগনেট, যেটা ইলেকট্রিক, যেই ফ্রিকোয়েন্সিটা তোমার আশেপাশের ফ্রিকোয়েন্সিকে ধরে। নয়তো হট করে কিছু মানুষের সাথে কথা বলে খুব ইরিটেশন হয়। হয়তো তোমার এরকম অনেকবার হয়, তুমি কারোর সাথে একটা পডকাস্ট করার পর হট করে হেডেক হলো। কেন হলো? তোমার ফ্রিকোয়েন্সিটা তার এমন কিছু ফ্রিকোয়েন্সি নেগেটিভিটিকে অ্যাবজর্ব করলো, যার জন্য তোমার খুব প্রবলেম হতে শুরু করলো। তোমার হট করে, আমরা তো সব কিছু আগে ব্রেনে নিই, আমাদের নিউরন ওটাকে নিতে পারলো না, আমাদের কর্টেক্স লেভেল হাই হলো, ব্রেনে প্রবলেম শুরু হলো, আমাদের হেডেক হতে শুরু হলো, সোয়েলিং, একটা অদ্ভুতভাবে পেইন শুরু হয়ে যায়। না, এটা অনেকের ক্ষেত্রে হয়। আমাদের কিছু মানুষের সঙ্গে গল্প করতে, কথা বলতে ভালো লাগে, কিছু মানুষের সঙ্গে হয়তো কথা বলতে ভালো লাগে না, সেই কমফর্ট সেটা ফিল করি না আমরা। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। তো সেটাই হয়তো অরা, তাই তো? হ্যাঁ, দেখবে অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে আছো, তুমি চেনো না মানুষটাকে, হট করে দেখে তোমার না কারণ একটা ইরিটেশন শুরু হলো, ওটা তোমার অরা সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করছে না। অনেক মানুষের সাথে দেখবে তুমি যতই ভালো করো না কেন, তোমার কোনোভাবেই তার সাথে তোমার টাচ হয় না, মানে কিছুভাবেই তুমি তার সাথে কোঅপারেট করতে পারো না। সেটা সবটা ইটস অল অ্যাবাউট বেস অন ইউর অরা। তোমার অরা তাকে রিজেক্ট করছে, কেন তার মধ্যে হয়তো এমন কিছু লো এনার্জি বা হাই এনার্জি বা তার ইন্টেনশন আমরা কিন্তু বুঝি না। আমাদের যাই হোক না কেন লাইফে, সবটা অরার মধ্যে চলে আসে। আমি না দেখে কি দেখে আমি রিডিং করি? অরা, ফ্রিকোয়েন্সি।
ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সিটাকে আমি আমার ফ্রিকোয়েন্সির মধ্যে নিয়ে আমি ওটা বোঝার চেষ্টা করি, বা ডাউজারকে জিজ্ঞেস করি, এই দুটোর মধ্যে একটা করি। এই ডাউজার বললে, এইটা বোঝাও আমাকে একটু, হোয়াট ইজ ডাউজার? ডাউজারটা হচ্ছে যে তোমার এনার্জির সাথে রেগুলেট হওয়া। লোকে ডাউজার পাওয়া যায় আলাদাভাবে, বাট আমি আমার ডেইলি জাপের মালা থেকেই আমি করি, কেননা এই মালার প্রত্যেকটা দানায় ওম নমঃ শিবায় রয়েছে। তো সো আমি মনে করি এই যেটা বলে সেটাই ঠিক, আমার এনার্জির সাথে এটা রেগুলেট হওয়া। এটাকে আমি জিজ্ঞেস করি, তুলে ধরি, ওর ইয়েস ইয়া নো সাইন বলে দেয়। আমি হয়তো জিজ্ঞেস করলাম যে এটা কি করব, ও হয়তো তখন ইয়েস বললো, তো ইয়েস। আবার অনেক সময় বলি যদি এটা কি আমি ছেড়ে দেবো, ও হয়তো নো বললো, তো নো। মানে ও কিন্তু এত একবার দেখাবে আমাদের করে? হ্যাঁ, অফকোর্স। এটাতে কে কোয়েশ্চেন করবে? আমি প্রশ্ন করব। কর। তো আমাকে বলতে হবে না, মানে হয়তো হতেই পারে যে আমি হাত নাড়াচ্ছি বা কি করছি। তুমি তোমার মতো করে কি হয়েছে কি না হয়েছে তুমি মনে ওকে একটু কনসেন্ট্রেট করো, মনের মধ্যে কোয়েশ্চেন করো, দেখো আনসার দেবে। স্টপ, স্ফটিক স্টপ, 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 স্টপ। হর হর মহাদেব। Show me your yes sign. Faster. Stop, stop, stop. Show me your no sign. No. No. Stop. তোমার যেটা ইচ্ছা কোয়েশ্চেন করো। ডান। এটা সার্কুলার মুভমেন্ট হচ্ছে খানিকটা। হুম। দিস ইজ ইয়েস, রাইট? ইয়েস। স্টপ, স্টপ। ঠিক আনসার দিয়েছো। আমি এমন একটা প্রশ্ন মনে মনে করেছি যেটার উত্তর হ্যাঁ বা না হলে হবে, কিন্তু সেটা ভবিষ্যতের হিসেবে, দেখা যাক সেটা পরে হয় কি না। তাহলে আমাকে জানাবে। নিশ্চয়ই Yes, জানাবো। এটা 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 আমার না সবসময়, মানে আমি এটা আমার জন্য ডেইলি রুটিনে রাখি। আমি করব কি করব না, মানে আমি তো এটা দিয়ে জাপ করি। আমি অ্যাকচুয়ালি হাতে জাপটা করি না, আমি স্পটিকে করি। তো আজ অবধি আমাকে ও নো করেছে, আমি সেটা করেছি, সেই কাজটা কিন্তু আমার, আমি নিজের সাথে এক্সপেরিমেন্ট, দেখো আমি যদি এক্সপেরিমেন্ট না করি তাহলে কী করে হবে? এই যে ও আমার কথা স্টপ হয়ে যাচ্ছে, তুমি দেখলে আমার ওপর থেকে আমার পক্ষে সম্ভব না ওকে স্টপ করা বা ওকে নাড়ানো, এটাও হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই যে তুমি মনে মনে একটা কথা বললে, ও কিন্তু ওইভাবেই, এবার তুমি যদি একটা কোনো কিছু হয়ে গেছে জিজ্ঞেস করতে, তাহলে আরও বুঝতে পারতে যে ও কতটা ঠিক আনসার করছে। ও তখন না, এই যে এটা তোমার ফ্রিকোয়েন্সি, এটা মানে তুমি হাত তুলে টাচ করো না করো, এটাও তোমার ফ্রিকোয়েন্সিটাকে ও নিচ্ছে, তোমার এনার্জিটাকেও নিচ্ছে। এটাই হচ্ছে হিলিং। এটাও কিন্তু এক টাইপের হিলিং। আর তুমি এই মালাটাকে বলছো ডাউজার? ডাউজার আলাদা পাওয়া যায়। তো সবাই তথাকথিত, আমার মনে হয় আমার যদি এনার্জি ঠিক থাকে, আমি যাকে তাকে ডাউজার বানাতে পারি। আমি তোমার চেইনকে, আমার গলায় পড়া চেইনকেও আমি ডাউজার বানাতে পারি। আমার এনার্জিটাকে চ্যানেলাইজ করতে হবে, মানে আমার ফ্রিকোয়েন্সির সাথে ওকে চ্যানেলাইজ করতে হবে, তাহলেই সেটা ডাউজার। তুমি যা ইচ্ছা একটা পাতা দিয়েও ডাউজিং করতে পারো। আর এইটা সবথেকে ভালো কাজ করে কোনো নেগেটিভ যদি হেভি জায়গা থাকে, ও নিজে ঘুরতে থাকবে, মানে খুব জোরে ঘুরতে থাকে। তুমি একটু আগেই একটা কথা বললে যে যারা টাচ করে হিলিং করে তাদের প্রচণ্ড ভালো গ্রাউন্ডিং দরকার, নালে বিপদ হতে পারে। কেন এটা বললে? আমি তোমাকে টাচ করছি, তোমার একটা ভাইব্রেশন আছে, তোমার একটা ফ্রিকোয়েন্সি আছে, সেটা কিন্তু ডিরেক্টলি আমি নিলাম। আমি তোমাকে হিল করলেও তোমাকে যেটা আমি হিল করছি সেটা আমার মধ্যে আসছে, তো সো টাচ করলে আরও বেশি। সেই ক্ষেত্রে ওই যে এক্সেস এনার্জিটা বা তোমার ওই, আমি একটা পেন নিয়ে বলছি, ধরো তোমার হেডেক হলো, আমি তোমাকে টাচ করে হিল করলাম, আমি যদি সেটা গ্রাউন্ডিং না করি, সেই এনার্জি সেই পেনটা তো আমার মধ্যে থেকে যাবে। হয়তো সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট হিলার্সদের না করলেও ইন ফিউচার সেটা অন্য বাজেভাবে হিলিং, মানে আমাকে ব্যাক করতে পারে। এই ক্ষেত্রে আমাদের
এভরিডে গ্রাউন্ডিংয়ের দরকার, শুধু হিলার্স বলে না, ইচ অ্যান্ড এভরিওয়ানের এভরিডে মানে গ্রাউন্ডিংটা খুব দরকার, গ্রাউন্ডিং হিলিংয়ের খুব দরকার। গ্রাউন্ডিং কিভাবে করতে পারি আমরা? গ্রাউন্ডিং ধরো তুমি বসে আছো, মানে গ্রাউন্ডিং মানে হচ্ছে তোমার অরাকে ক্লিন করা। এবার আমি যদি বলি যে হ্যাঁ আমরা যেই প্রসেসে করি সেটা সবার জন্য সম্ভব নয়, আমি ওই জন্য ইজি প্রসেসটাই বলছি। জল, আমরা স্নান করি রোজ, সেখানে যদি একটু নুন জলে স্নান করলাম বা একটুখানি রোজ পেটেল নিয়ে স্নান করলাম, ইতর নিয়ে স্নান করলাম, আমার অরাটা ক্লিন হয়। আর এইটুকু তো আমরা অ্যাফার্মেশন সবাই দিতে পারি যে আমি আমার অরাটা, আমি এই জলটা যে স্নান করছি, শাওয়ারের পর একটা ছোট্ট বালতিতে একটুখানি নিয়ে যদি আমরা স্নান করি 3 বার, ধরো 3 বার 5 বার, বা এমনিই আমি করে নিলাম, আমি এত কিছু নাম্বারে যাচ্ছি না, যে আমি আমার অরাটাকে ক্লিন করছি। অ্যান্ড শুধু একটু ভিজুয়ালাইজ করো যে আমি যে জলটায় স্নান করছি সেটা পুরো ব্রাইট লাইট, ওটা শাওয়ার হচ্ছে, অ্যান্ড দেন যে জলটা বেরোচ্ছে সেটা ব্ল্যাক স্মোক বেরিয়ে চলে গেল। এইভাবে করে তুমি স্নান করার পরে মানে রাইট ওয়ে তুমি বুঝতে পারবে তুমি খুব মানে খুব হালকা ফিল করছো। এইভাবে গ্রাউন্ডিং করতে পারি ডেলি, যারা আমরা ডেলি খুব বিজি থাকি। আর যারা মোটামুটি বাড়িতে আছি বা একটু একটু স্পিরিচুয়ালিটির মধ্যে আছে, তারা একটা কাজ করতে পারে, বসলো ধ্যানের মাধ্যমে বসে তারা দেখলো যে তাদের যে হাত পায়ের ফিঙ্গার্সগুলো রুট হয়ে গেছে, গাছের যেমন রুট হয় সেই রুট অবস্থায় মাদার আর্থে চলে গেছে। অ্যান্ড সে দেখলো যে হোয়াইট লাইট মানে তোমার ইউনিভার্স থেকে তোমার সহস্রার, সেখান থেকে তোমার শরীরের ভেতরে বাইরে সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে। অ্যান্ড তোমার এই রুটগুলো থেকে ব্ল্যাক ডার্ক স্মোক বা লিকুইড যেটা ভিজুয়ালাইজ করে সেটা মাদার আর্থে একদম চলে যাচ্ছে। ওটা যতক্ষণ ভিজুয়ালাইজ হবে যে চলে যাচ্ছে, তারপর দেবে অটোমেটিক্যালি যখন তোমার ভিজুয়ালাইজেশন শেষ হবে অটোমেটিক্যালি দেবে রুটগুলো আবার তোমার ফিঙ্গার্স হয়ে যায়। অ্যান্ড তুমি একটা খুব ব্রাইট ফিল করবে। এটা করার পর তুমি সেদিনকে দেবে খুব ভালো ঘুম হবে। তারপরে এটা যদি কিছুদিন তুমি করতে থাকো তোমার একটা ব্রাইটনেস আসে, অদ্ভুত ব্রাইটনেস আসে, মানে একটা পজিটিভিটি থাকবে। হ্যাঁ গ্রাউন্ডিং করা খুব দরকার। আর সব থেকে ইজি গ্রাউন্ডিং হচ্ছে ঘাসে হাঁটা, খালি পায়ে ঘাসে হাঁটো, কোনো কিছুর আফার্মেশনেরও দরকার নেই, কোনো কিছুর দরকার নেই। গার্ডেনিং করো, আমরা দেখো এখন গার্ডেনিং আমাদের ছোট্ট ব্যালকনি হলো একটু গাছ লাগাই, কি হয়েছে যদি একটুখানি নিজের হাত দিয়ে মাটিটাকে ধরলাম, একটু গাছের পাতাগুলো ইয়ে করলাম, এইগুলোতে কোনো আফার্মেশনেরও দরকার নেই। যেমন ধরো এখন দেখবে খুব গাছকে হাক করতে বলা হয়, হাক করলে আমরা প্রচুর এনার্জি আমাদের সঙ্গে সঙ্গে ড্রেন হয়, ভালো লাগে, হার্টবিট মানে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়, হার্টবিট অটোমেটিক্যালি ভীষণ একটা রিদেমে আসে, আর তুমি খুব পিস পাবে। আর যদি তোমার আরও ভালো বুঝতে পারবে, তুমি যদি খুব বাজেভাবে আপসেট থাকো বা তোমার এনার্জি যদি ভালো না থাকে, মানে সাইকেল সেকেন্ডের মধ্যে দেখবে তোমার একটা গুড ফিল হচ্ছে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে যে গাছ, তুমি ধরো সেই গাছটা সেই এরিয়ার সম্পর্কে কিচ্ছু জানো না, তোমার কাছে কোনো নলেজ নেই, গাছটা কত বছর ধরে দাঁড়িয়ে আছে তুমি জানো না। তুমি যদি গাছকে বলো আমাকে একটুখানি তোমার মধ্যে যা ডেটা আছে আমাকে দাও, অনেকক্ষণ হাক করে ইন্টেনশনটা দিতে থাকো আর হাক করে থাকো, অদ্ভুতভাবে তুমি সেই এরিয়ার, তুমি দেখবে তোমার মাথার মধ্যে যদি ওই এরিয়া নিয়ে কোনো কোয়েশ্চেন আসছে আনসার তোমার কাছে রেডি। এই ফ্রিকোয়েন্সিটা খুব ভালোভাবে, এই ভাইব্রেশনটা ভীষণ ভালোভাবে গাছের সাথে হয়, গ্রাউন্ডিং হয়ে যায়। বাড়িতে একটুখানি আরও ভালো গ্রাউন্ডিং হয়। আমরা তো এখন কাজের লোকের ওপর খুব ডিপেন্ডেন্ট, মানে আমাদের প্রচন্ড হাউসহোল্ড ডিপেন্ডেন্ট, খাওয়া থেকে শুরু করে সবটা। একদম, মানে আমরা নিজেদের কাজ করা ভুলে গেছি। যদি এনার্জিটা আমরা খাচ্ছি, আমাদের অনেক কিছু প্রবলেম হয়, মাথার মধ্যে অনেক কিছু চলে, আমাদের মাইন্ডে অনেক কিছু চলে। এখনকার যা এনভায়রনমেন্ট, আমরা প্রতিনিয়ত বলছি যে হার্ট হচ্ছি, নিজের লোকেদের থেকে হার্ট হই। সেই সময় যদি আমি বলে না খালি মাথা শয়তানের বাসা, কথাটা কিন্তু খুব ঠিক। আমার যদি দেখি যে আমার বাড়িতে আমাকে অনেকগুলো কাজ করতে হবে, তাহলে আমি না বসে বসে আর আমার বন্ধুর সাথে বলবো না দেখ আমার কি হয়েছে, এত টাইম নেই। বা আমার যদি কাজ থাকে, আমি যদি একটু নিজের ঘরের কাজটা 1 ঘন্টা করি, কি ভালো গ্রাউন্ডিং হয়, কি ভালো গ্রাউন্ডিং হয় সেটার কোনো কথাই নেই। আর হচ্ছে আমরা খুব এসি ফ্রিক হয়ে গেছি, আমরা স্টুডিওতে শ্যুট করছি, এসির দরকার আছে। বাড়িতে যখন আমি বসে আছি বা এখন তো দেখি রান্নাঘরও এসি, ওটা যে কি খারাপ গরম আর ঠান্ডা লোকে সেটা বুঝতেই পারে না। একটু যদি সোয়েট হয় সেটাও কিন্তু খুব ভালো গ্রাউন্ডিং, ভীষণ ভালো গ্রাউন্ডিং, আমরা করি না। তার মানে তুমি বলছো যে মানুষরা বেশি ঘামে তাদের গ্রাউন্ডিং বেশি হয়?
হ্যাঁ, যদি তারা নিজেদেরকে একটু চ্যানেলাইজ করে রাখে তাদের কিন্তু ওই একটা ইরিটেশন ব্যাপারটা থাকে না, থাকবে না। তুমি দেখবে যারা খুব যোগা করে, জিম করে, আমি জিমের দিকে যাচ্ছি না, আমি যোগার দিকেই যাচ্ছি, যোগা করে তারা খুব কাম, খুব পিসফুল থাকে। কেন বলো তো? তাদের গ্রাউন্ডিং খুব ভালো হয়। আর যোগার ম্যাক্সিমাম পশ্চার মহাদেবের পশ্চার, নটরাজ পশ্চারের মধ্যে আসে। এটা বলতে আমার একটা জিনিস মাথায় এলো, আমি কিছুদিন আগেই মনে হয় দেখেছিলাম সদ্গুরু বলছেন যারা এনার্জি হিলিং করেন, টাচ করে হিলিং করেন, তাদের প্রচণ্ড সাবধান হওয়া উচিত। একদম, এটাই কি রিজন? এটাই রিজন। দেখো, টাচ করে হিলিংয়ের কোনো দরকার নেই। আমাদের বুঝতে হবে আমরা একটা ট্যাবুর মধ্যে রয়েছে, হিলিং মানে এইভাবে হবে, এইভাবে হবে। এখন তো আমি দেখছি মানে ক্যান্ডেল জ্বালিয়ে কি, আমার কাছে না মানে আমি না হিলিংটাকে যতটুকু আমি শিখেছি বা আমি যার থেকে শিখেছি, আমার স্যারের থেকে যতটুকু শিখেছি, হিলিং মানে আমি যদি যেখানে বসে আছি, যদি এই এনভায়রনমেন্টে সবাই খুব হ্যাপি, খুব হাসছে, খুব কথা বলছে, দ্যাট ইজ কল হিলিং। মানে আমার প্রেজেন্সটা যেখানে যাবে সেখানে যদি সবাই হ্যাপি হয় আর সবাই যদি আমাকে পছন্দ করে, দ্যাট ইজ কল হিলিং। বা আমার সাথে কথা বলে কি যদি কেউ বলে যে আমার খুব পিসফুল লাগছে, আমার খুব পিস লাগছে, আমার এই প্রবলেমটা ছিল চলে গেছে, দ্যাট ইজ কল হিলিং। হিল করার ক্ষমতাটা কোথা থেকে আসছে? তোমার সোর্স কোথায়? তুমি তুমি হিল করছো মানে, মানে আমি ঠিক করছি মানে, মানে আমি যখন আমিটা চলে আসে না, ডিরেক্টলি আমি তোমার অরাতে ইন্টারফেয়ার করছি, মানে তোমার ডুজ অ্যান্ড ডোন্টসের রেসপন্সিবিলিটি আমার আর মহাদেবের থাকে না। ইয়া আমরা যদি বলি কোনো অলমাইটি, তার থাকে না। তুমি নিজেকে ওখানে নিচ্ছ। আমি সবসময় বলি যে আমি চ্যানেলাইজ করছি, তুমি মাধ্যম। আমি মাধ্যম। রে কি? রে কি? আমি কি? মানে ডিরেক্টলি তুমি জানো না নিতে, আমি একটা মাধ্যম, আমি একটা কি, যে তোমার মধ্যে আমি সেটাকে তালাটাকে ওপেন করছি, দ্যাটস ইট। আমি কেউ না, মানে আমি হচ্ছে জিরো। যেখানে আমিত্বটা আসে না, সেখানে কিন্তু মারাত্মক প্রবলেম হয়। আমি ঠিক করে দিচ্ছি, তা আমি বলেছি বলে হয়েছে, এটা লোকে বুঝতেই পারে না। আমি টাচ করা এগুলো তো সবেতে ডিরেক্টলি ইন্টারফেয়ার হচ্ছে। আর হিলিং এমন একটা জিনিস, র এনার্জি, এটাকে নিয়ে ভুলভাল হলে কিন্তু যে আছে তারও প্রবলেম, যার করছো তারও প্রবলেম, যে করছে তারও প্রবলেম। অনেক সময় হিলার্সরা, এটা কিন্তু সত্যি কথা, হয়তো কেউ বলে না, অনেক সময় অনেক হিলার হিল করতে গিয়ে প্রসপেরিটিকে সুইচ করে। বলো কি? ইয়েস, ইটস ট্রু। এটা আমি অনেক জায়গায় দেখেছি, এটা অনেক বড় ট্রু, অনেক বড় সত্যি কথা। একটা জিনিস ভাবো, আমার ধরো আজকে এনার্জিটা ঠিক নেই, আমি এখনই তোমাকে হিল করি, আমার যদি খিদে পায়, তোমার দেখবে অটোমেটিকলি খিদে পাওয়া শুরু হয়ে গেছে। আমার যদি মনে হয় আমার হেডেক হচ্ছে, অটোমেটিকলি তোমার হেডেক হওয়া শুরু হয়ে গেছে। আমি হিল করতে গিয়ে, নাথিং হোয়াইট, নাথিং ব্ল্যাক, আমি হিল করতে গিয়ে ধরো আমি দেখলাম যে তুমি খুব ভালো পসিবিলিটিতে রয়েছো, আমি একজন হিলার, আমি পেছনে আমাকে তুমি চেনো না, আমাকে দিয়ে হিল করাচ্ছ, আমি এলাম, তোমাকে দেখলাম, তোমার বাড়িতে ঢুকলাম, সব কিছু হলো, আমি তোমাকে হিল করছি। আমার শুধু একটা আফার্মেশন, আমার যাই হোক সো অ্যান্ড সো প্রবলেম, আজ থেকে তোমার তোমার সো অ্যান্ড সো জিনিসটা আমার। আর টাচ করলে তো আরও ভালো কাজ করে। সবটাই ইন্টেনশন, এই জন্য টাচ করার দরকার নেই। হিলিং প্রফেশনটা কাকে দিয়ে হিল করাচ্ছ আর কে হিল করছে, এটা খুব ম্যাটার করে, ভীষণভাবে ম্যাটার করে। এত তন্ত্র মন্ত্রের দরকারই নেই, একটা ইনটিউশন আর একটা হিলার, হিলার্স ক্যান ডু এনিথিং। তারা যদি বৃষ্টি, মানে রাইট ওয়ে যদি আফার্মেশন দেওয়া যায়, এখানে যদি 5 জন স্ট্রং হিলার থাকে, আমি তোমাকে এক্ষুনি মুষলধারা বৃষ্টি করিয়ে দেখাতে পারি। হিলার্স ক্যান ডু এনিথিং। আফার্মেশনের ভাইব্রেশন এতটাই স্ট্রং। তো সো এটা কিছুটা ক্ষেত্রে একটু ভয়ের। হ্যাঁ, মানে যে হিল করছেন তার যদি ইন্টেনশন ঠিক না থাকে তাহলে বিপদ হতে পারে। বিপদ হতে পারে মানে, আচ্ছা দেখো, অনেক হিলার্স, আমি জানি না তারা গ্রাউন্ডিংয়ের কথা বলে কি না, গ্রাউন্ডিং করাটা খুব দরকার। ধরো আমার গ্রাউন্ডিং হচ্ছে না, তুমি দেখবে অনেক হয়তো তোমার ডিএমই করবে অনেকে, যে কেউ হিল করার পর না অল অফ আ সাডেন আমার, এই জন্য হিলার্সদের সাথে কলকাতায় একটা নেগেটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যে না বাবা রেকিটা ভয় পায় লোকে। লোকে ভয় পাওয়ার কারণ আছে সঙ্গীতা। আমি কাউকে দিয়ে হিল করালাম, অল অফ আ সাডেন আমার প্রসপেরিটি ডাউন হয়ে গেল, আমার শরীর খারাপ হয়ে গেল, আমার বাড়ির পুরো কাঠামোই চেঞ্জ হয়ে গেল, তাহলে তুমি কি ভাববে? সুইচিং হলো, এটা করছে। আমার কাছে এরকম অনেকেই এসছে যারা বলেছেন।
আমি একটা জায়গায় আমার সংস্কৃতটা আমি শিখতে গেছি। উনি যখন শুনলেন, উনি না আমাকে পরের দিন থেকে না করে দিলেন, না আমি শেখাবো না। আমি ওনাকে অনেক কষ্ট করে জিজ্ঞেস করলাম যে, দেখুন ম্যাম, আমাকে বলবেন কি হয়েছে? আমি না সত্যি সংস্কৃতটা শিখতে চাই, আপনি আমার ঢিল ছোড়া দূরত্বে, তো আমার জন্য খুব ইজি হয়, আমার অন্য জায়গায় টলে গিয়ে শেখার এখন আমি পারবো না, আমার একটা ছোটো বাচ্চা। বলে না, আমি কমফোর্টেবল নাই তোমাকে শেখাতে। আইলাম কেন? বলে তুমি কী সব হিলিং ফিলিং করো? আইলাম ম্যাম, প্রথম কথা হচ্ছে ওইভাবে বলবেন না, আমি হিলার, আমি হিল করি, আমি লোককে ভালো করি। বলে হ্যাঁ, আমি জানি কত তোমরা ভালো করো। উনি আমাকে এইভাবেই রিয়্যাক্ট করলেন। তারপর অনেক কষ্ট করে আমি আমার বান্ধবীকে দিয়ে ফোন করিয়ে অনেকভাবে, তখন উনি বললেন যে এরকম আমার হাজব্যান্ডের খুব শরীরটা খারাপ ছিলেন, আমি একজনকে হিলিং করতে দেওয়ার পর হট করে আমার হাজব্যান্ড মোটামুটি স্টেবিলাইজড, বাট আমাদের পসপেরিটি চলে যায়। আর আমি অনেকের কাছ থেকে এটা ক্রস চেক করিয়েছিলাম, এখানে সুইচিং হয়। তারপর আমি রিসার্চ করতে শুরু করি, হ্যাঁ এইগুলো হয়ে থাকে। না, তার মানে এটা বিপজ্জনক, সবার জন্যই বিপজ্জনক হ্যাঁ, মানে হতে পারে। আপনাকে, মানে তোমাকে না, আমাকে অনেকে বলে দেখতে হবে যে তুমি কোথায় গিয়ে হিল করছো। এই যে আমি একটা যাকে তাকে আমি আনছি, বা আমি একটা, যারা হিলার, মানে যারা হিলার্সরা আছে না, তারা কিন্তু পসিবিলিটিতে বসে আছে, তাদের লাইফে কিন্তু খুব ভালো জায়গায় থাকে। আমি সবসময় সস্তা জায়গা খুঁজবো। এই 1200 টাকায় হিল হয়ে যাচ্ছে, 200 টাকায় হিল হয়ে যাচ্ছে। 200 টাকায় হিল হয়ে যাবে? হিলিং মানে হচ্ছে আমি যে তোমাকে হিল করছি, কি যাচ্ছে রাইট ওয়ে তোমার কাছে, কার ঊর্জা শক্তিটা যাচ্ছে, কার থেকে চ্যানেলাইজ হচ্ছে? আমার ঊর্জা শক্তি যাচ্ছে, আমি আমার ঊর্জাটা দিচ্ছি, তার পরিপ্রেক্ষিতে এনার্জি, তোমার সাথে এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। তোমার এনার্জি তুমি আমায় দিতে পারবে না, তুমি ওই জায়গাটায় নেই। আমরা যেমন একটা হিলার আরেকটা হিলারকে যখন হিল করি, এনার্জি এক্সচেঞ্জ করি, ওর কিছু ভাইব্রেশন ও আবার ঘুরিয়ে আমাকে হিল করে দেয়, বা আমি ঘুরিয়ে হিল করে দিলাম। কিন্তু যখন এটা অন্য মানুষ হয়, তখন কি এক্সচেঞ্জ হয়? মানি এক্সচেঞ্জ হয়, মানি অলসো এনার্জি। তো সেটা যখন এক্সচেঞ্জ হয়, তোমাকে একটা মানুষ তার প্রাণ শক্তি দিয়ে হিল করছে, আর বুঝতে পারবে তারপর তুমি, যারা হিলার্স, যারা খুব ভালো স্ট্রং হিলার, যারা হিল করে, তারপর তারা কিন্তু উইক হয়ে যায়। আমি অনেক উইক হই, এমনও গেছে যে আমি আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতে ফেন্ট হয়ে গেছে। এগুলো হয় আমার বাড়িতে, মানে আমার সাথে যারা থাকে তারা জানে। তো সেখান থেকে দাঁড়িয়ে 200 টাকা, মানে লোকে না শুধু চায় যে আমি অল্প টাকা খরচা করে অনেক জিনিস পেয়ে যাব। যদি না থাকে ক্লিয়ারলি অরা দেখে বোঝা গেলে বৈদিক হিলিং এমনিই তাকে হিল করে দেয়। কিন্তু এই যে ফেসবুক দেখে হিলিং, আমি চিনি না, জানি না সত্যি তার কতটা ঊর্জা দরকার, কি এখন অনেকেই প্র্যাকটিস অনেক কিছু করছে, কোন ঊর্জা কোথা থেকে নেওয়ার দরকার। হতেই পারে আমার কিছু ঊর্জার দরকার, মানে প্রাণ শক্তি। আমি 200 টাকায়, আমার 200 টাকা আমার হিলিংটা ম্যাটার করছে না। যত আমার কাছে লোক আসবে, এই কোয়ান্টিটি অফ লোকের এতটা প্রাণ শক্তি হলে আমার এই কাজটা হয়ে যায়। সাংঘাতিক, মানে তুমি একটা একদম নতুন দিক নিয়ে কথা বলছো এখন। এটা কিন্তু সত্যি কথা, এটাই সত্যি, এটাই হচ্ছে। ওর জন্য সবাই, এই যে অনেকে বলে হিলিং মাসাজ, হিলিং আবার মাসাজ, থার্ড আই আওয়েকনিং, থার্ড আই, না, তো 30 মিনিটসে জাগিয়ে দেওয়া যায়। হ্যাঁ মানে 30 মিনিটসে থার্ড আই জাগিয়ে দেওয়া যায়। ওকে, তুমি আজকে এখানে বসে আছো, পড়াশোনা করেছো, স্কুলে গেছো, মানে এটা তো আজ্ঞা চক্রা। পড়াশোনা করেছি, স্কুলে গেছি, আমার নেচার কল হলে আমি জানি আমাকে কোথায় যেতে হয়, তাহলে আমার জাগছেটা কি? থার্ড আই যদি, যার মনে হচ্ছে থার্ড আই জাগা যায়, তো সেখানে একটু হাত দিয়ে কিছুক্ষণ রাখলে এখানে টিংলিং হলেই বুঝতে পারবো ওটা জাগা আছে না ঘুমানো হচ্ছে। আর এটা যদি ঘুমিয়ে থাকে, ভাই তুমি সেন্স করছো কি করে? মানে সেন্সটা কোথা থেকে আসছে? 50,000, 60,000 অনেক যে যেইভাবে লুটছে, কিন্তু তুমি তো একটা সেন্সে থাকতে হবে না। আমার থার্ড আয়ে নাকি ব্লক, ওরা কি ব্লক হয়ে যাচ্ছে? চাকরাস ব্লকড। তুমি বেঁচে আছো কি করে ভাই? হার্ট চাকরা ব্লকড, তাহলে তো ব্লাড সার্কুলেশন হবে না। আমি ভাই সায়েন্স নিয়েই বলবো কথা, মানে হার্ট চাকরা যদি ব্লক থাকে, আমার ব্লাড সার্কুলেশন হচ্ছে না, তার মানে আমার অক্সিজেন লেভেল বডিতে নেই, তাহলে তো আমার তো চলে যাওয়া উচিত। আমি আবার সেই, তার মানে আমার কি সোলটা গিয়ে হিল করাচ্ছে? মানে আমার হার্ট চাকরা খুলে তারপর ব্লাড পিউরিফাই হচ্ছে, তারপর আমার সোল দাঁড়িয়ে আছে যে আমি দাঁড়িয়ে আছি, এবার আমার বডিতে আমি ঢুকবো, এই তো আমার বডি এখন ঠিক আছে, এবার উনি বলবেন ঢুকুন,
আমি ঢুকলাম, আমার হার্ট চক্রা ওপেন হলো। আমার হার্ট চক্রা মানে অন্য কেউ ওপেন করবে? আমার থার্ড আই অন্য কেউ জাগাবে? মানে এগুলো যদি একটু ভাবা যায় তাহলে মানুষ কত টাকা খরচা করে ফেলে, কি অনেকে অনেকের গয়না বিক্রি করেও এসব করছে। না আসলে তো হচ্ছেই, এখন চারপাশে যা চলছে তাতে আমাদের হয়তো একটু ভাবার সময় এসেছে যে কার উপর বিশ্বাস করব আর কার উপর নয়। তো আমরা কাউকে বিশ্বাস করার আগে অন্তত একবার খোঁজ নিয়ে দেখাটা উচিত যে আমরা হ্যাঁ, কাকে ভরসা করছি। কোয়েশ্চেন করো। যে যা রেমেডি বলছে, মানে আমি তোমাকে একটা রেমেডি বললাম, তোমার পসপেরিটিটা অন্য জায়গা থেকেও খারাপ হতে পারে। আজ্ঞা চক্রা পসপেরিটির জন্য নয়, আমাকে এটা আগে জানতে হবে। এটাকে আমি অ্যাওয়েকনিং করিয়ে আমার জ্ঞান বাড়বে, কিন্তু জ্ঞানটা বাড়লে তো সেটাকে তো কোথাও তো একটা লাগাতে হবে, তবেই না আমার পসপেরিটি আসবে। তাহলে তোমার কোনটা ঠিক করা উচিত? মণিপুর চক্রাটা ঠিক করো। মণিপুর চক্রাটা ঠিক করলেই সব ঠিক হয়ে যায়। নিজেকে কর্ম করো। বাড়িতে বসে তো ভাই 10 কোটি টাকার মালিক হওয়া যায় না। বা বাড়িতে বসে যদি তুমি ভাবো যে আমি এটা সবই মানে আমাদের লাইফের প্রবলেমটা হচ্ছে ফিউচার টেন্সে। এখন আমরা এত বেশি আমরা পরাধীনও নই, আমরা স্বাধীন। 200 বছর ধরে লোকে পরাধীন ছিল, কত লড়েছে, একে অপরের সাথে ছিল সব কিছু, কিন্তু এখন কেন ধৈর্য চলে যাচ্ছে? এখন একটু প্লেগ্রাউন্ডের দিকে তাকিয়ে দেখো, বাচ্চাদের কোনো খেলার জায়গা নেই, বাচ্চারা খেলে না, একটা এনার্জি তো ড্রেন হচ্ছে না। তো ওইগুলো সব জমতে জমতেই তো একটা শিশু তো বড় হলে কৈশোর তারপর তো যৌবনে যায়। তাহলে এতগুলো এনার্জি কোত্থেকে কীভাবে স্টোর হয়? কমিউনিকেশন নেই। হয়তো তুমিও দেখতে পারবে সঙ্গীতা, একটা রেস্টুরেন্টে গেছি, মানে মানে আমি খুব বাবার অনেক বড় আমার প্রতি আশীর্বাদ, আমার আদ্বিক ফোন দেখে না। ও জানেও না ফোনে কী হয় না হয়, ও জানে ফোন আসে ফোন ধরতে হবে। ও আমরা সবাই গেছি খেতে, বসে আছি এই আছি, একটা আমাদের ঠিক পাশের টেবিলে ফ্যামিলি বসে আছে, বাচ্চাটা থেকে শুরু করে মা বাবা ঠাকুমা দাদু সবাই হাতে ফোন, সবাই রিলস দেখছে। আর একটা ছোট্ট বাচ্চা 2 বছর বয়স, ও সবাইকে একবার করে ডাকছে, এই করছে, সবাই বিরক্ত, চুপ করো চুপ করো চুপ করো। এটাই এখন রিয়ালিটি। হ্যাঁ, মানে এটা বুঝতে পারছে না যে কোথায় গিয়ে প্রবলেমটা হচ্ছে, এনার্জি কোথা থেকে খারাপ হচ্ছে, তোমার বাড়িতে কিভাবে প্রবলেমগুলো আসছে, প্রসপেরিটি কোথা থেকে যাচ্ছে। তোমার এখন যদি তোমাকে ধ্যান করাই, আরেকটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, ধরো এখন আমি ধ্যান করালাম, তুমি দেখবে তোমার পুরনো কালকে পরশু কী হয়েছে সেটা মাথায় আছে, বা তুমি কি দেখেছিলে সেটা মাথায় আসে, কার সাথে কি কথা বলেছিলে সেটা মাথায় আসছে। এবার যদি ব্রেনটা নিউরনটা যদি আমাদের কম্পিউটারই হয় আর সেখানে যদি এইগুলোই থাকে, তাহলে হোয়াট অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানিং, হোয়াট অ্যাবাউট ইউর লাইফ, মানে তোমার প্রসপেরিটিটার জন্য যে তুমি ভাবছো যে কাজটা করছো, তার প্ল্যানিংটা কোন ফোল্ডারে রয়েছে? তুমি ধ্যান করলেই তুমি দেখতে পাচ্ছ তোমার আজ থেকে 10 বছর আগে কী হয়েছে, সেগুলো কোনোটাই যদি তুমি রিলিজ না করো, সেটা নিয়েই যদি বসে থাকে তোমার ব্রেনে, তাহলে তোমার নাও ভাইব্রেশনগুলো কোথায়? এই জন্য সাকসেসফুল লোকের কাউন্টিংটা একটু কম। এবং যারা সাকসেসফুল তারা কিন্তু যথেষ্ট স্পিরিচুয়ালি কানেক্টেড, কেননা এটাও খুব সত্যি কথা। একদম সত্যি কথা। আমার খারাপ লেগেছে যে আমি যখন দেখেছি যে ভোরবেলা 5টার সময় 300 জন মানুষ দুটো গ্রুপের মধ্যে জুমে ধ্যান করছে, সেখানে আমাদের কলকাতা থেকে বা বাঙালি কমিউনিটি মাত্র 5 জন। আমার এটা খারাপ লাগার জায়গা অ্যাজ আ বাঙালি হয়ে, কেন আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসগুলো ছিল, আমরা বাঙালিরা খুব ডিসিপ্লিন ছিলাম। মারাত্মক ছিলাম, আমাদের বাংলা থেকেই যোগের সৃষ্টি প্রায়, যদি আমরা ভাবি, আমরা একদম যদি পুরোনো দিনে চলে যাই। মানে শুধু সেটা বলছো, বাংলা ভাষা, বাংলা ওয়ার্ড, সমস্ত ভাষার ভাইব্রেশনে বানানো। তুমি একটা আফার্মেশন ইংলিশে লিখলে, আমি তোমার এটা তুমি করো, একটা আফার্মেশন ম্যানিফেস্টেশন বাংলায় লিখলে, এটা তোমার মাতৃভাষা, মানে এই জন্য বাংলা ভাষাটা না ভীষণ স্ট্রং, এই জন্য এখানে তন্ত্র, বাঙালিরা খুব ভালো তন্ত্র প্র্যাকটিস করতে পারে, খুব বেশি সাকসেসফুল তন্ত্র প্র্যাকটিস, মানে যারা তান্ত্রিক আমাদের নাম মানে সুনামধন্য। কেন? আমাদের বাংলা ভাষাটা এমন একটা ম্যাজিক, যার ভাইব্রেশন এতটাই স্ট্রং, যেটা ডিরেক্টলি সংস্কৃত থেকে, সংস্কৃতের মন্ত্রের ওয়ার্ড থেকে আসা, খুব ভালোভাবে চ্যানেলাইজ করা। আমরা আজকের ডেটে বাংলাটা বলতে আমাদের খুব খারাপ লাগে,
আমরা হাই সোসাইটিতে থাকি তো বাংলাটা বলা যায় না। চাইলেই বলা যায়, যারা বলে তারা কিন্তু বলে, আমি কিন্তু বলি। জেদ করে বলে। আমি বলি যেখানে ইংলিশটা দরকার আমি সেখানে ইংলিশটা যাই, যেখানে দরকার নেই আমি শুধু শুধু ইংরেজ হতে পছন্দ করি না। আমি ভীষণ মাছ ভাত খাওয়া বাঙালি, আর আমি নিজে তো এই কাজটা করি, তো আমি খুব প্র্যাকটিস করে তারপর তোমাকে কথাটা বলছি। আমার নিজের প্র্যাকটিস রয়েছে, আমি নিজের একটা অ্যাফার্মেশন আমি ইংলিশে লিখেছি, হিন্দিতে লিখেছি, মানে আমি হিন্দি লিখতে পারি না, ওটা টাইপ করিয়েছি, বাংলায় লিখেছি। আমার কিন্তু বাংলার উইশটা খুব ভালোভাবে ফুলফিল হয়ে গেছে। তার মানে তুমি বলছো যার যেটা মাতৃভাষা সেই ভাষাতেই যদি আমরা লিখি বা আমরা সেটা অ্যাফার্মেশনটা করি আমাদের কাজ ভালো হবে। ভালো হয় কেন বলো তো? তুমি জন্মাচ্ছ, তোমার অ্যানসেস্টার তারা সেই ছিলেন, অ্যানসেস্টারের একটা ভাইব্রেশন তোমার কাজ করছে ব্লাডে, তুমি ছোটোবেলা থেকে বারবার করে তোমার মাতৃভাষাটাই শুনছো, তুমি তার সাথে ইন্ট্রোডিউস হচ্ছ, তোমার ভাইব্রেশন কোনটাই বেশি ভালো হচ্ছে? ভাইব্রেশন স্ট্রং, তোমার আশেপাশে তোমার বাড়ির সমস্ত এনভায়রনমেন্টে সবাই মাতৃভাষায় কথা বলছে, তো সো তোমার সেই ভাষার যখন ভাইব্রেশনটা এতটা তোমার মধ্যে স্ট্রং, যখন তুমি সেই ভাষাটাই লিখছো, এতগুলো ভাইব্রেশন একসাথে তুমি লিখছো, আর সেই ভাইব্রেশনে যখন তুমি নিজে যখন বলছো, দেখবে মাতৃভাষায় তুমি ভীষণ কমফোর্টেবলি তোমার ইমোশনটাকে এক্সপ্রেস করতে পারছো, তাহলে সেটার ভাইব্রেশন টু হাই, তো তোমার এমনিই কাজ হবে। আসলে আমরা কিন্তু ধরো এখন অ্যাফার্মেশন নিয়ে যারা কথা বলেন তারা বেশিরভাগই বলেন যে ইংলিশে, আমরা কিন্তু খুব বেশি এটা শুনি না। তুমি খুব নতুনভাবে একটা কথা আমাদের বললে। মানে আমার কথা হচ্ছে যে আমার বাবা বাঙালি, মা বাঙালি, আমার অ্যানসেস্টার সবাই বাঙালি, আমি ইংলিশটা লিখছি, আমাকে এখন দরকার, অফকোর্স দরকার, কিন্তু সেইটার প্রতি আমার ব্লাড কানেকশন কোথায়, আমার টানটা কোথায়? মানে আমি অ্যাজ আ বাঙালি আই লাভ ইউ বলার জায়গায় আমি তোমাকে ভালোবাসি বলতে বেশি ভালো লাগে, আমার কাছে শুনতে ভালো লাগে, কিন্তু সেটা আমরা এটা মনে করি। বাট আমি দিল্লিতেও কিছু বছর ছিলাম, বম্বেতেও ছিলাম আমার বাবার চাকরি সূত্রে, তো সো দিল্লি বম্বে সব জায়গায় থাকার পরে আমি এটুকু বুঝলাম যে সকলে, ওখানকার সমস্ত মানুষ নিজেদের মাতৃভাষায় কথা বলে। তুমি নন বেঙ্গলিদের দেখবে যেখানে ইংলিশের দরকার ডেফিনেটলি ওরা বলছে, কিন্তু অকারণে ওরা বাড়িতে কিন্তু ওরা নিজেদের ল্যাঙ্গুয়েজেই কথা বলে, একদম একদম নিজেদের ল্যাঙ্গুয়েজে কথা বলে। ওরা যে এই যে সৎসাং যা যা ওদের ইয়েগুলো হয়, মানে তোমার স্পিরিচুয়াল ইভিনিংগুলো হয়, ওখানে কিন্তু ওরা একদম ওদের কোর ল্যাঙ্গুয়েজে কথা বলে, সেইভাবেই কিন্তু সব কিছু হয়। আমরা জেনেও কিছু অনেক জিনিস জানি না। আমি না তোমার কাছ থেকে জানতে চাইবো, রেকির মাধ্যমে আমরা মানুষের কোন কোন প্রবলেমের সলিউশন করতে পারি? আমরা সব প্রবলেমের সলিউশন করতে পারি, আমরা হেলথ ওয়াইজ সলিউশন করতে পারি, আমরা বাচ্চাদের অ্যাঙ্গার ইস্যুকে ঠিক করতে পারি, আমরা তোমার ডেইলি লাইফে যা যা মানে তুমি যা যা প্রবলেম দেখছো সমস্ত কিছু ভাইব্রেশন দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। সাউন্ড হিলিং রয়েছে, নর্মা হিলিং রয়েছে, ওয়াটার হিলিং রয়েছে, আমরা রেকি দিয়ে কী হোয়াট নট তুমি সব করতে পারো, ইচ অ্যান্ড এভরিথিং। যদি আমরা ডেলি আমাদের জলকে একটু হিল করে, কিছুই না, একটু ভিজুয়ালাইজ করা হোয়াইট লাইট জলের মধ্যে, আর আমরা যদি হিল করে স্নান করি, আমি তোমাকে লিখে সাইন করে স্ট্যাম্প করে দিতে পারি, উইদিন 5 to 6 ডেজের মধ্যে তুমি তোমার মধ্যে চেঞ্জেস দেখতে পারবে, ব্রাইটনেস দেখতে পারবে। কি করা যায় না, হিলিং ক্যান ডু এনিথিং। যদি তোমার মৃত্যু না আসে, বাবার যদি মহাকালের যদি স্ট্যাম্প না পড়ে গিয়ে থাকে, তুমি সব কিছু করতে পারো। কি করে পসিবল তাহলে আমাদের পক্ষে এটা শেখা? শেখার তো প্রসেস আছে, কেউ যদি চায় তাকে আগে আসতে হবে। আগে তো সবার প্রথমে ডিসিপ্লিন, বডি ডিসিপ্লিন, মানে আমাদের আগে ডিসিপ্লিনটা শিখতে হয়। যেমন আমিও যখন শিখতে গেছিলাম আমাকে আগে 2 to 3 months আমাকে আগে ডিসিপ্লিন শিখতে হয়েছে, আমি কিভাবে বসবো, কিভাবে করব। এই ডিসিপ্লিনটা সব থেকে ভালো হয় তুমি যদি ধ্যান করো। আগে তো আমাকে মেডিটেশন ক্লাস জয়েন করতে হয়েছে, আমি মেডিটেশন করে 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 তারপর নিজেকে অ্যালাইনমেন্ট করে তারপর আমি হিলিংটা শিখেছি। আর তোমাদের তো গ্রেডেশন রয়েছে, মানে এক একটা গ্রেড ক্রস করতে হয়, এটা একটু বলো।
আমাদের যেমন রেকি ফার্স্ট লেভেলে তুমি আইডিওলজি অফ রেকি এটা শিখবে যে কেন রেকি কোথা থেকে এসে, এবার তুমি একটা জিনিস শিখতেছো, অফকোর্স তার কোডটা তুমি জানবে এটা কোথা থেকে এসছে, কার হাত ধরে এসছে, কোথা থেকে এটা নেওয়া হয়েছে, তোমার বডিতে কিভাবে রয়েছে, কোন অর্গান কোন সময় কাজ করে, তোমার নাইটে কোন কোন অর্গান অ্যাক্টিভ থাকে, এগুলো যদি তুমি জানো। আর সব থেকে ভালো রেকিটা ভালো, আরও ভালো হিলার হতে পারে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে, বা তার থেকেও ভালো হয় যারা ডক্টর। মানে কোডটা তুমি যদি জানতে পারো, আর যদি কিছু না জানো, হার্ট তো আছে, হার্ট সবের জন্য, ওটা হিল মানে সব হিল। তো সো এটা আমরা ফার্স্টে শিখি কী করা, ডুজ অ্যান্ড ডোন্টসগুলো যে আমাদের শেখা উচিত। তারপর লেভেল 2 আমরা সিম্বলের সাথে ইন্ট্রোডিউস হই, কোন সিম্বল কীভাবে কাজ করে, কিভাবে কি করতে হয়। তারপর অ্যাটিউন হয়, সিম্বলের সাথে অ্যাটিউনমেন্ট হয়, সিম্বল চালিসা করতে হয়। তারপর লেভেল 3 আস্তে আস্তে করে গ্রেড বাড়ে। ডক্টর মেকাউসওয়ের ওয়াইজ রেকি তোমার থার্ড লেভেল অবধি শেষ হয়ে যাচ্ছে। তারপর যেমন হয় না প্র্যাকটিস, ওনার স্টুডেন্টরা যখন প্র্যাকটিস করলেন, ওনারা আরও সিম্বল পেলেন, আরও অনেক রকমের রিসার্চ করে ওয়ে বার করলেন। তখন কি হলো, রেকি করুণা রেকি হিসাবে ওনারা লঞ্চ করলেন। ওনারা ইউএসএ বেস হচ্ছে করুণা রেকি হচ্ছে মাস্টার গ্র্যান্ড মাস্টার, সেটা আরও অ্যাডভান্স। কি পার্থক্য নর্মাল রেকি এবং করুণা রেকি? কোনো পার্থক্য নেই, সিম্বল। তোমার যেমন ধরো আমি একটা হিলিং তোমাকে এখন বললাম যে আমি তোমার দিকে তাকালাম, তোমার এখন হেডেক হচ্ছে, ঠিক হয়ে গেল। আমি কি শুদ্ধ তাকিয়ে আছি? নিশ্চয়ই আমি সেখানে সিম্বল দিচ্ছি, সেখানে আমি কিছু সাইকিক সার্জারি করছি, সেখানে আমি কিছু ইন্টেনশন দিচ্ছি, আমার কিছু নিজের কোর্স সিম্বল আছে যেগুলো দিয়ে আমি তোমাকে হিল করছি। এইবার পার্থক্যটা তোমাকে নিজেকে করতে হবে। অনেক সময় হয় একটা লেভেল 1-এর রেকি হিলার তোমার বেটার দেন গ্র্যান্ড মাস্টার। তুমি যত প্র্যাকটিস করবে, মানে আমি তোমাকে একটা চ্যানেল দেখিয়ে দিতে পারি, এটা এইভাবে হয়। এবার সেটা তোমার জন্য অন্যভাবেও হতে পারে। ধরো আমার কাছে একটা সিম্বল খুব ক্লোজ, যেমন আমার কাছে আপতা খুব ক্লোজ, তোমার কাছে হয়তো সেই কি ক্লোজ হতে পারে, চোকরে ক্লোজ হতে পারে। এটা মানে এটা তোমার প্র্যাকটিসের ওপর, তোমাকে আমি রাস্তা দেখিয়ে দিতে পারি, কিন্তু কিভাবে চ্যানেলাইজ করবে সেটা তোমার। আমার অ্যাটিউনমেন্টের ডিজাইন অ্যান্ড আমার স্যারের অ্যাটিউনমেন্টের ডিজাইন এক নয়, তোমারও অফকোর্স এক হবে না। তোমাকে সব কিছুর জন্য একটা জিনিস নিতে হবে, গাইডেন্স, যেটা ধ্যান ছাড়া ইম্পসিবল। যারা মেডিটেশন করে না তাদের রেকি শিখে কোনো লাভ নেই। তুমি কয়েকটা নাম বললে সিম্বলের, একটু বোঝাও আমাদের। সিম্বল যেমন হচ্ছে ফার্স্ট লেভেলে হচ্ছে 1 2 3, মানে সিম্বল 1 হচ্ছে চোকরে, 2 হচ্ছে তোমার সেহেকি, 3 হচ্ছে হনসাই শোনেন। এটা হচ্ছে ফার্স্ট লেভেল। এই সিম্বলগুলো যেমন হচ্ছে চোখে তোমার সমস্ত কিছুর জন্য কাজ করে। তুমি তোমার এনার্জিকে হিল করতে পারো, বাড়িকে হিল করতে পারো, তোমার যে কোনো ইরিটেশনকে হিল করতে পারো, চাইল্ডহুড ট্রমাকে হিল করতে পারো। সেহেকি তোমার বাচ্চাদের জন্য খুব ভালো, অ্যাঙ্গার ইস্যুর জন্য ভালো। ধরো তোমার কোনো একটা অ্যাডিকশন রয়েছে, সেহেকি সিম্বল দিয়ে দাও, তোমার আস্তে আস্তে দেবে সেই অ্যাডিকশনটা থেকে তুমি বেরিয়ে এসছো। বাচ্চারা যেমন এখন ফোনে প্রচুর অ্যাডিক্টেড, আমার খুব খারাপ লাগে, বাচ্চাদের মেন্টাল হেলথ প্রচুর খারাপ হচ্ছে, যেখানে কটেক্স লেভেল 2 হাই। মানুষ বুঝতে পারছে না যে বাচ্চাদের হাতে ফোনটার দরকার নেই, আপনি ছাড়াতে পারছেন না। এবার বাচ্চাকে আরও বেশি ইরিটেট করলে ওদের কিন্তু উল্টো রিয়াকশন হয়, ওদের ব্রেন উল্টোভাবে কথা বলে, কেননা আমরা যেটা না করি সেটার পিকচারটাই ব্রেনে আসে। আমি ধরো বললাম যে পেছন দিকে তাকাবে না, ও কিন্তু পেছন দিকে তাকাবে, ব্রেনের কাছে কিন্তু সাবজেক্টটা কিন্তু পিকচার হয়ে যাচ্ছে, অবজেক্টটা কিন্তু যায় না, নাটার কোনো পিকচার নেই। তারপর আছে তোমার ডাইকোমিও আছে, আপতা আছে, তোমার উদ্রেকা আছে, তোমার বাসুধা আছে, বাসুধা ফর প্রসপেরিটি, তোমার রামা আছে, রামা ফর নেগেটিভিটি, ইভেল আই, তোমার অনেক কিছু, মানে লট অফ সিম্বল। কিছু কিছু সিম্বলের নাম ওইভাবে নেওয়া যাবে না, কেন অ্যাটিউনমেন্ট না হলে লোকে যদি এটা সার্চ করে কিছু করে না, হিতে বিপরীত হবে, কেন এগুলো খুব পাওয়ারফুল সিম্বল। তো সো এগুলো ওইভাবে হয় না অ্যাটিউন না হলে। তো এরকম প্রচুর সিম্বল আছে, সমস্ত সিম্বল যেমন আপতা হচ্ছে তোমার সমস্ত নেগেটিভিটির মূল হচ্ছে আপতা। যে কোনো অ্যাডিকশন, যে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ যদি করতে হয় আপতা। আর একটা বাচ্চাকে যদি, মানে ওটা 16 ইয়ার্সের পর আপতা যদি দেওয়া যেতে পারে হার্টে, আর ওটা যদি হিল করা যায়, সেই বাচ্চাটা কোনো দিনও কোনো অ্যাডিকশান, কোনো রকমভাবে কোনো নেগেটিভিটির মধ্যে যাবে না। কেননা হচ্ছে আপতা শিবশক্তিকে সিম্বল হিসেবে ধরা হয়, আপতা হচ্ছে শিবশক্তির সিম্বল, প্রতীক।
আমাকে একটা কথা বলো, রেইকি যে হিলিংটা আমরা দেখলাম বা এতক্ষণ ধরে কথা বললাম, সেটা পুরোটাই পজিটিভ এনার্জি নিয়ে, হোয়াইট লাইট নিয়ে। বর্তমান সময়ে প্রচুর নেগেটিভ কিছু নিয়েও হিলিংয়ের কথা আমরা শুনি। তুমিও নিশ্চয়ই শুনেছো। প্রচুর। তোমার কি মত এটা নিয়ে? আমি ইদানিং একটা জিনিস যেটা দেখছি, ডেমোনোলজি। আমার সাথে ডিরেক্টলি একজনের বিশাল বড় পাঙ্গা হয়েছে কিছুদিন আগে। উনি বলছেন ডেমোনোলজিতে আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু পাবেন, শুধুমাত্র আমি তোমাকে হয়তো পরে দেখাবো ওনাকে, শুধুমাত্র একটা ওয়াইন আর কেক, ওয়ার্শিপ অফ বাল। আচ্ছা, আমি তখন ওনাকে পার্সোনালি তার নাম্বার জোগাড় করে আমি ওনাকে ফোন করলাম। ফোন করে বললাম, আপনি ব্যাপটিজম অফ বাল যেটা বাফামেটকে নিয়ে করছেন, আপনি জানেন যে ওনাকে বাড়িতে রাখলে যদি কোনো ইয়াং মেয়ে রাখে সে কোনো দিনও প্রেগনেন্ট হবে না, তার বিয়ে হবে না? আপনি কি এটা জানেন যার বাড়িতে বাচ্চা আছে ওটার জন্য শুধু চাইল্ড স্যাক্রিফাইসের দরকার হয়, চাইল্ডহুড যার? তখন বলছে আপনি কে? আচ্ছা, আমি যেই হই না কেন, আমার 12 বছরের পড়াশোনা। ডিমোনোলজি নিয়ে আমি কথা বলি না, বাট আর উনি দিল্লিতে থাকেন, যার সাথে আমার 12 বছর ধরে পড়াশোনা। এটা এটা ডুজ অ্যান্ড ডোন্টসগুলো সত্যি। একটা ওয়াইন আর একটা কেকে তোমার উইশ পূরণ হতে পারে না। প্যাক্ট হয়, প্যাক্ট থাকে, এগ্রিমেন্ট থাকে। প্যাক্টকে এগ্রিমেন্ট বলা হয়। এগ্রিমেন্টটা তোমার ওদের নিজেদের ল্যাঙ্গুয়েজেও আসে, তুমি ওটা কিনতে পারো। এবার একটা এমন ল্যাঙ্গুয়েজে এগ্রিমেন্ট আসলো যেটা তুমি জানোই না, বা এমন একটা এগ্রিমেন্ট করলে সেটার হিডেন মানেই তুমি জানো না। আর এগ্রিমেন্ট কারা করছে আমি লিখতে পারবো না, যাকে দিয়ে আমি করাচ্ছি সে লিখবে। সে সেই এগ্রিমেন্টের মধ্যে কি লিখেছে সেটা আমিও জানি না, তুমিও জানো না। হাউ ইজ পসিবল সেখানে একটা কেক আর একটা এনার্জি নিয়ে? নামই হচ্ছে ডেমন, ডে মান, যার মধ্যে দুটো মন দুটো এনার্জি কাজ করে, সব কিছুই এক্সট্রিম। মিসআন্ডারস্ট্যান্ড করার জন্য এই সমস্ত ডিমন, এরা মাস্টার। এদের সাথে ভীষণ ভেবে কাজ করতে হয়। আমি বললাম ডিমোনোলজি, আজকে ডিমোনোলজিস্ট মানে ভরে ভরে, এত ইজি ওনারা। আর আর কিছুদিন আরেকটা নাম শুনছি, সিত্রি। সিত্রি, তোমার প্রবলেম হচ্ছে সিত্রি, তোমার প্রবলেম হচ্ছে সিত্রি। সিত্রি, তোমার প্রবলেম হচ্ছে তোমার লাভ লাইফে প্রবলেম হচ্ছে সিত্রি। সিত্রি তো তোমার লাস্ট বাড়িয়ে দেবে। তুমি যে এই যে খাল কেটে কুমির ঢোকাচ্ছ, তারপর তো মানে অন্যান্য জিনিসপত্র বেড়ে যাবে। সে তো বুঝবে না তোমার সামনে মা দাঁড়িয়ে আছে, বোন দাঁড়িয়ে আছে, না ভাই দাঁড়িয়ে আছে। ইয়েস, মানে এটা আমার পড়াশোনা থেকে বলছে, আর এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। কেন সিত্রিকে ডাকার থেকে তোমার যদি এতই লাভের দরকার হয়, ওয়াই নট আমাদের মা গৌরী, ওয়াই নট বাবা শঙ্কর, ওনার থেকে বড় লাভ ওয়াই নট আমাদের কৃষ্ণ রাধা? প্রেমের এর থেকে তো বড়, মানে রাধা রানীর থেকে তো বড় প্রেমের কিছু হতে পারে না। গোলাপ গিয়ে চড়িয়ে আসো না ফ্রাইডে করে রেড রোজ, দেখো তো তোমার প্রেমটা ঠিক হয় কি না। ওয়াই সিত্রি? আর সে আসবে তোমার লাস্ট বাড়িয়ে দেবে, তাকে ট্যাকেল করতে না পারলে অবস্থা খারাপ। আছে এরকম অনেকগুলো কেস। মানে তোমাদের কাছে এরকম মানুষরা আসেন যারা বিপদে পড়েছেন? হ্যাঁ, আমি একটাই কথা, মানে আমার কিছু মানুষের উপর আমি খুব রেগে গিয়ে হয়তো আমি কাজও করিনি, আমার মনে হয় হয়তো আমি ভুল করেছি বা ঠিক করেছি, আমি জানি না, আমি এসবের মধ্যে যাব না। হট করে ডিমান্ডকে দিয়ে কাজ করানোর কেন দরকার? হ্যাঁ, কাটা দিয়ে কাটা তুলতে হয় মানছি, সেরকম লোকের কাছে যাও। তোমাকে ওপেনলি দেখাচ্ছে মাংস দিয়ে তুমি ডিমোনোলজি করো, মানে এরকম কাটা একটা কিছু একটা রেড মিটের পিস, তুমি জানো তোমার আশেপাশে যত নেগেটিভ এনার্জি আছে সব ইনভোক হয়ে যাবে। কিছুই না, একটা কাটা মাংস রাত্রেবেলা বাড়িতে রেখে দাও, ফ্রিজের বাইরেই রেখে দাও, তুমি রাত্রেবেলা তোমার বাড়ির অবস্থা বুঝতে পারবে। ওই ব্লাডের গন্ধতে এত নেগেটিভিটি আসবে। মানে আজকে যদি আমাদের লাইফে এত প্রবলেম হয়, সব ইউটিউব দেখে, ইউটিউবে তো ভালো জিনিসও হচ্ছে, সেগুলো দেখো। এই যে এইভাবে এই হচ্ছে ওই হচ্ছে, এই ডিমান্ডকে ডাকো ওই ডিমান্ডকে ডাকো, মামন। মামন এত ইজি, কেউ মামন বলে কেউ ম্যামন বলে।
ম্যামন এত ইজি সেই স্পিরিটকে ডেকে তুমি কাজ করবে, সেই ডিমান্ডকে ডেকে। লায়নের এনার্জি যার মধ্যে, তুমি যদি তার সাথে ঠিকঠাকভাবে না, তার সাথে প্যাক্ট হয়, তার এগ্রিমেন্ট হয়, তুমি ভেতর থেকে তোমার সমস্ত কিছু চিরে বেরিয়ে নিয়ে চলে যাবে। তুমি তোমার বাড়ির সব থেকে ছোট মানুষটাকে আগে হারাবে। বিপজ্জনক কথা বলছো। এটাই, হ্যাঁ, ইস ট্রু। একটা কেকে, আচ্ছা সি, ডিমনকে একটা কেকে, ডিমন আগেই ভেবে নাও, একটা কেক, একটা ওয়াইনে তোমার সমস্ত, মানে তোমার গাড়িও চাই, তোমার প্রসপারিটি চাই, তোমার লাভ লাইফ চাই, তোমাকে ল্যাভিশ লাইফ চাই, এত কিছু তোমাকে দেবে এমনি এমনি। এটা কি তোমার মহাদেব যা চাইলে দিয়ে দিলে, বা যে যাকে মানে, ওরা যত, এটা কথাতেই আছে, যতটা দেবে তার দ্বিগুণ নেবে। দ্বিগুণটা কি? প্রাণশক্তি। যেই বাড়িতে ডিমোনোলজি নিয়ে কাজ করা হয়, খুব তাড়াতাড়ি কাজটা হয়, উইচ ইজ ট্রু। কিন্তু আফটার দ্যাট অনেকে আবার এটাও বলে যে হ্যাঁ ঠিক আছে, 50 মিলিলিটার ব্লাড, হ্যাঁ আমি দিতে রাজি আছি। 50 মিলিলিটার ব্লাড দিতে রাজি আছে, তুমি যে এই কথাটা বললে, এটা তো তোমার প্যাক্ট হলো। কদিনে দিচ্ছ, কোথায় দিচ্ছ, ঘন্টার জন্য দিচ্ছ, বা বছরের জন্য দিচ্ছ, সেটা তো তুমি জানো না। সেই মিলিলিটার ব্লাডটা তোমার বডি থেকে কম হতে থাকবে, তুমি শোকাতে থাকবে। কেন, ওরা তো থামতে জানে না। ডিমান্ডদের তো থামাঠামির সিন নেই, কোনো ইমোশন কাজ করে না। যতটা ওদের দরকার, তুমি 50 বলেছো, সে তার দরকার 100, সে 100 টেনে নেবে। ডিমোনোলজিতে পাওয়া কাজের, তুমি যা প্যাক্ট করেছো, তুমি তো দিয়ে এলে ওয়াইন আর কেক, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। হিডেন যে ভয়ঙ্কর ব্যাপারটা আছে, সেটা কোনো হান্টাররা বলবে না। আমি তাদের হান্টারই বলি। কোনো ডিমোনোলজিস্ট করে এরকম, কোনো ডিমোনোলজিস্ট এই কথাটা তোমাকে বলবে না। তোমার সাথে গল্প করতে করতে সময়টা কিভাবে কেটে গেল সত্যি টের পাইনি। আমরা মনে হয় প্রায় 1.5 ঘন্টার উপরে কথা বলেছি, তাই তো? হ্যাঁ, অনেকক্ষণ কথা বলেছি, আর আমার খুব ভালো লাগলো। অ্যান্ড তোমাকে আমি ফোনেও বলেছি, ও আমার ম্যানিফেস্টেশন। আমি প্রথমে আমার স্যারের কথা শুনে, আমি যখন, অফকোর্স আমি কার কাছে যাব সেটা আমার কাছে ম্যাটার করে। আমি খুঁজে আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম আমি ওর কাছে যাব। ও বললো যে আমার কাছে কোনো নাম্বার নেই বা কিছু। আলাম পেয়ে যাবে। মিরার অ্যাফার্মেশন। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো, মানুষের ভালো করো। তুমিও খুব ভালো থেকো। আমার খুব ভালো লাগলো তোমার অরাটা। তুমিও মানুষের অনেক ভালো করছো, আরও ভালো করবে। তুমিও খুব ভালো থাকো। হর হর মহাদেব। থ্যাংক ইউ। হর 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 মহাদেব। মহাদেব।